পারবো নাই, পারবো নাই। পারতে হবে, রতি তোকে পারতেই হবে। নাই নাই নাই, এই জঘন্য নোংরা কাজ মই করতে পারবো নাই গো, মই করতে পারবো নাই। হ্যাঁ হ্যাঁ, জঘন্য নোংরা কাজ হলেই তোকে এই কাজ করতে হবে। কেন কেন সাহাব, তুমি পরস্পরের দেবতার গায়ে মিছা মিছা কালি দিতে চাইছো কেন? তার কারণ পরস্পরের দেবতা সে নয়, পরস্পরের দেবতা হব আমি। মানুষকে ভালোবেসে দেবতা হতে হয়, দেবতার মতো মানুষের খেতি করে দেবতা হওয়া যায় না মিত্তি সাহাব। হওয়া যায়, এবং আমি পরস্পরের একমাত্র দেবতাই হব, আর আমাকে দেবতা করবি তুই। কখনো নয়। তুমি এত এত টাকা দিলেও, গয়না দিলেও মই কিছুতে ভগবানের মতো মানুষটার মাথায় এত বড় মিছা কলঙ্ক চাপিয়ে দিতে পারবো না। টাকায় নয়, গয়নায় নয়, আমাকে ভালোবেসে তুই আমার জন্য কতগুলো মিথ্যে কথা বলতে পারবি না? তুমি কি বলছো মিত্তি সাহাব? ভালোবাসার কথা বলছি রে। আমি যে তোকে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি, বড্ড ভালোবাসি। আবার বলা, কি বললে তুমি, কি বললে? তোকে যে আমি ভালোবাসি, সেই আমি পরস্পরের দেবতা হতে না পারলে বিষ খেয়ে শেষ হয়ে যাব। মই তা সইতে পারবো নাই গো, মই তা সইতে পারবো নাই। তোমার বউ হবার ঝুঁকি মই নই, সেজন্য অন্য কেউ আছে। মরে চিরকাল তোমার বাধা মেছালি করি রেখো, আর মোর বাপটারে খাবার জন্য মাসে মাসে কটা টাকা দিও, ব্যাস। আর কিচ্ছু চাই নাই গো, কিচ্ছু চাই নাই। এভাবে বলিস না রতি, আমার বড় কষ্ট হয়। যা বলবি তাই হবে। বলে যা যা বলেছে সব মনে আছে তো? আছে আছে, সব হিমাগজে লেখা আছে। ইউরেকা! তাহলে আজ থেকে শুরু হচ্ছে পরস্পরে নতুন দেবতার অভিষেক। আর সেই অভিষেকে মৃত্যুদের এই গুপ্ত বৃন্দাবনে বসুক রাতের জমজমাট মাইফেল। ছুঁই 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 আগুন দেখি ওই ওই তোর শরীরে, দাও 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 জ্বালাস আমায় রে, তাই মরি রে, তাই মরি রে, তাই মরি রে। ছুঁই 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 আগুন দেখি ওই ওই তোর শরীরে, দাও 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 জ্বালাস আমায় রে, তাই মরি রে, তাই মরি রে, তাই মরি রে। আজ দোল পূর্ণিমা। একদিন এই চাটুজ্জে বাড়ির ঠাকুর দালানে দোল পূর্ণিমায় রাধাকৃষ্ণের যুগল মূর্তির সামনে সন্ধে থেকে নাচে গানে দোল উৎসব শুরু হতো। সেই ট্র্যাডিশন আজও আমি বন্ধ হতে দিইনি। চাটুজ্জে বাড়ি আজ নামে তালপুকুর, ঘটি ডোবে না, তবু এই দোল উৎসব আমি বন্ধ করতে পারিনি। 1 বছর আগে এই পরশপুরের একজন ছেলে গান গেয়ে উৎসবের সব অভাব পূর্ণ করে দিত। তুমি থামবে? বনলতার নাচের সঙ্গে গান গাইবার মানুষের অভাব হবে না। দিদির নাচের সঙ্গে কে গান গাইবে মা? হেমন্ত দা। হেমন্ত কি আসবে? সে এখন অত্যন্ত ধনী। চাটুজ্জে বাড়ি এখন দরিদ্রের কুটির। গরিবের বাড়ির দোল উৎসবের কথা কি তার মনে থাকবে? দরিদ্রের কুটিরে যে তোমার বড় মেয়ে বনলতার মতন রাজলক্ষ্মী বাস করে গো, তাকে মনে না রেখে কি উপায় আছে? বনলতার নাচের সঙ্গে গান গাইতে হেমন্ত আসবেই আসবে। আসে তোর মনে মাতঙ্গিনী, আজি বৃন্দাবনে আবিরে যে সেজেছ কোলে, তার চরণে চরণে রাগিনী, কোথা সে তার মনে মাতঙ্গিনী, আজি যে বৃন্দাবনে, আজি যে বৃন্দাবনে, বৃন্দাবনে, বৃন্দাবন। চাটুজ্জে বাড়িতে দেখছি বেশ আমোদ ফুর্তি চলছে, কিন্তু এসব যেমন বন্ধ করতে হবে। আপনি কে এসব বন্ধ করার? প্রশ্ন আমাকে না করে করো চাটুজ্জে খুড়োকে। আমি এমন পাগল নই যে অকারণে চাটুজ্জে বাড়ির দোল উৎসবে এসে চেঁচামেচি করে যাব। তবে কেন এসেছো? এমন কি ক্ষতি তোমার করেছি অনল, যার জন্য তুমি আজ এখানে এসে এমন অশান্তি করছো, চাটুজ্জে বাড়ির বংশমর্যাদায় আঘাত করছো? শোনো, আজ 6 বছর হয়ে গেল তোমাদের এ বাড়ি
তোমার বাবা আমার কাছে বন্ধক দিয়ে 20,000 টাকা নিয়েছিলেন, যার একটা পয়সাও এখনো পায়নি। হতে পারে না, মিথ্যে মিথ্যে। এ সত্য মোহিনী, এ সত্য, ধ্রুবতারার মতো সত্য। বাবা, এই বাড়ি তুমি 6 বছর আগে অনলদার কাছে 20,000 টাকার বিনিময়ে বন্ধক রেখেছিলে। হ্যাঁ বাবা, মাছের ব্যবসার সাবানের ব্যবসা করতে গিয়ে 20,000 টাকারও অনেক বেশি নষ্ট হয়েছে। সে ধার দেনাও কম নয়, কিন্তু বিশ্বাস কর, আমি তোদের একটু ভালোভাবে রাখবার জন্যই চেষ্টা করেছিলাম রে। ব্যর্থ হয়েছি, আমি ব্যর্থ হয়েছি। সব দুর্বলতায় চাপ দিয়ে আমায় কাবু করা যাবে না, টাকা আমার চাই। এই যে চাটুজ্জে খুড়ো, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? আজ ভবি ভুলবে না, ফয়সালা না করে আমি এক পাও নড়বো না। বলুন, টাকা দিতে পারবেন? আমি বাড়ির দখল নেব। 20,000 টাকার জন্য চাটুজ্জে বাড়ির দোল উৎসব আমি বন্ধ হতে দেব না অনন্দা। মৃত্যুদের বংশমর্যাদাও কম নয়, তাই তারাও বংশমর্যাদার কি মূল্য তা ভালোভাবেই বোঝে। আমি আপনাকে স্ট্যাম্প কাগজ আনিয়ে লিখে দিচ্ছি, কাল সূর্যাস্তের আগে আমি আপনাকে গুনে গুনে 20,000 টাকা দিয়ে চাটুজ্জে বাড়ির দলিল নিয়ে আসবো। স্ট্যাম্প কাগজ তোমাকে আনতে হবে না হেমন্ত, আমার সঙ্গেই থাকে। তাহলে কথা কোটি লিখে দিয়ে সই করে দাও। দিন দিন স্ট্যাম্প কাগজ। দাও হেমন্ত, বংশের মান বংশের সন্তানকেই বাঁচাতে হয়, কারুর দয়ায় তা বাঁচে না। অনুদা, এই নিন, এই সোনার হারটা ধরুন। বনলতা, এই হার ঠাকুমা আমার বিয়ের জন্য রেখেছিলেন, বোঝেননি? তার আগে তার চেয়েও বড় কাজে এটার প্রয়োজন হবে। পুরো 3 ভরি সোনা আছে, করালি সাকরাকে দিয়ে মাপিয়ে নেবেন। বাকি টাকার জন্য 3টে মাস সময় চেয়ে নিচ্ছি। চাটুজ্জে বাড়ির মান রাখতে এই সময়টুকু আমাকে ভিক্ষে দিতেই হবে আনন্দা, আমাকে ভিক্ষে দিতেই হবে। নিস্তার নেই, আজ অরণ্য গাঙ্গুলির নিস্তার নেই। দিন তো বড় বাবু, একবার আগা 5 তলা পেরিয়ে দিন তো, নচ্ছারটা আমার পিন্ডিটা একেবারে চটকে দিলে। আপনার কর্মচারী মদনকে অরণ্যকাল কখন মেরেছে বললেন? আগে কাল সন্ধ্যেবেলা, দোলের দিন ছিল, ছেলে মেয়েদের জন্য আবির টাবির কিনে মদন বাড়ি ফিরছিল, পথের মাঝে তাকে ধরে নির্দমে মেরেছে। নিজের চোখেই তো দেখলেন বড় বাবু, মদনের কি হাল করে ছেড়েছে ওই অরণ্য। কেন মারলো তা তো মদন কিছুই বলতে পারলো না। মারের চোটে মুখ ফুলে বাতাবি লেবু, কথা বলবে কি করে বড় বাবু? শশী কনস্টেবলকে বাড়ির ভেতর পাঠিয়েছি, একবার নিয়ে আসুক, তারপর বোঝাবো। নেই স্যার, নেই, অরণ্য গাঙ্গুলি নেই, তাই আমি তার দাদা অনল গাঙ্গুলিকে ধরে আনছিলাম। এই কাজ তোমাকে আবার কে করতে বললে? কেউ বলেনি স্যার, বিবেক বলল। বিবেকানন্দ দেখছি। আইনের লোককে ঠাট্টা করলে ফাইন হয়ে যাবে দামোদর জ্যাঠা। আহ, আজে বাজে না বকে বলো, হঠাৎ অনল বাবুকে ধরতে গেলে কেন? ধরিনি স্যার, ধরে আনতে চেয়েছিলাম, উনি তখন করছিলেন দাড়ি শেপ। কথাটা বলতেই আমাকে প্রায় করে দিলেন রেপ। সে কি, অনল বাবু তোমাকে রেপ করলেন? কাজে নয় স্যার, কথায়। ন্যাবলা, ক্যাবলা, ভ্যাবলা, লা দিয়ে যত খিস্তি হয় স্যার, সব উজাড় করে দিলেন ওর সুন্দরী স্ত্রীর সামনে। অনলের আসপদ্দাটা একবার দেখেছেন বড় বাবু? পুলিশকে কিস্তি করছে। বলুন তো, বলুন তো। চুপ, এখনই জিপে গিয়ে ওঠো, আর একটা কথা বললে আমি তোমার থানার লকআপে ফোড়ে দেবো। ইয়ে স্যার। দিন দিন বড় বাবু, শশী কনস্টেবলকে জেলেই ভরে দিন, না হলে কোন দিন ওকে খুন করে আমিই জেলে চলে যাব। জেলে আপনাকে যেতে হবে না, তবে আপনার ছোট ভাই অরণ্য গাঙ্গুলিকে যে বাকি জীবন জেলেই থাকতে হবে, এই ব্যাপারে আমি ভবিষ্যৎবাণী করছি। ভবিষ্যৎবাণী যখন করছেন, তখন কি পাথর ধারণ করলে এই বিপদ থেকে দেওর আমার মুক্তি পাবে, যদি বলে দেন জ্যোতিষ পুলিশ বাবু? আপনার দেওর কোন পাথর ধারণ করলে মুক্তি পাবে বলতে পারি না, তবে আপনারা যদি মুক্তি পেতে চান তো গলা থেকে অরণ্য নামক পাথরটাকে পরিত্যাগ করুন। বড় বাবু, অপরাধ করলে তা প্রমাণ করে আমার ভাই অরণ্যকে শাস্তি দিন, আমার কিচ্ছু বলার নেই। কিন্তু আমরা তাকে ত্যাগ করবো না, বুকে জড়িয়ে ধরবো, এই কথা বলার এখতিয়ার আপনার নেই। আপনি তো আচ্ছা লোক মশাই, আমাকে ভাই ছাড়তে বলছেন, পুলিশ অফিসার হয়েছেন বলে কি যা খুশি তাই বলবেন? না, পুলিশ কোনো কথা বলবে না, আপনার ভাই যা খুশি তাই করে যাবে। কি করেছে অরণ্য? বিশেষ কিছু নয়, বাঁচা তোমার খেলার ছলে আমার দরিদ্র, অতি দরিদ্র কর্মচারী মদনকে মেরে একেবারে শুইয়ে দিয়েছে। নিজের কর্মচারীকে অতি দরিদ্র বললেই কি অরণ্যের বিরুদ্ধে অভিযোগটা খুব চড়া হবে ভেবেছেন দামোদর জ্যাঠা? হ্যাঁ, অরণ্যের কাছে মার খেয়ে তো আপনার কর্মচারী অতি দরিদ্র হয়ে যায়নি, তাহলে ধরে নিতে হবে আপনার কাছ থেকে মাইনে না পাওয়ায় সে অতি দরিদ্র হয়ে গেছে। তাকে আপনিও মেরেছেন, তবে ভাতে। অতএব তাকে আঁতে মারার সম্পূর্ণ অধিকার আপনার দেওরের আছে। তা আমি বলিনি। চুপ করো প্রতিমা, তোমারই প্রশ্রয়ে অরণ্য এতখানি দুর্দান্ত হয়ে উঠেছে, তুমি বসে বসে মাথাটা চিবোচ্ছ। কি
এত বড় কথাটা তুমি সাত সকালে বলতে পারলে? এই অলক্ষণে কথা বলতে তোমার এতটুকু বাঁধলো না? আমি ওর মাথা চিবাবো? কি চাও, কি চাও? ঠাকুরপো ঘরে এলে ভাতের হাঁড়িটা উনুনে ঢেলে দিয়ে আসবো, না বাড়ি থেকে বেরোলে আমি ওর মরণ কামনা করব? ওটা কামনা করতে হবে না, খুব শিগগির দামোদর বাবুদের মতো মানুষদের দীর্ঘশ্বাসে অরণ্য শুকিয়ে মরবে। আর ভালো কেস দিয়ে একবার বাছাধনকে গারদে পুড়তে পারলে একেবারে আপদের শান্তি। যত চোর ছেঁচড় দাগাবাজ লম্পট। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। অরণ্য! বাবা, জলদা পাড়াও নই, সুন্দরবনও নই, একেবারে খোদ আফ্রিকার অরণ্য। আসুন আসুন অরণ্যদেব, আপনার জন্যই সকাল থেকে দাঁড়িয়ে আছি। এ আর নতুন কথা কি অফিসার? মন্ত্রীর দাঁত মাজা থেকে সার্বজনীন পায়খানার ফিতে কাটা পর্যন্ত আপনাকে তো দাঁড়িয়েই থাকতে হয়, বসতে আর কে বলে বলুন? এই হতভাগা, পুলিশ অফিসার নন্দবাবুর কাছ থেকে এক্ষুনি ক্ষমা চেয়ে নে। ক্ষমা চায় কোন বেটা? ঠাকুরপো, কেশো বুড়ো সর্দির মতো খিস্তি বেরোবে এখন ডালা ডালা। আরে গুরু কি ডালা! বড়বাবু এর পরেও কি আপনার রুল কোনো কথা বলবে না? আরে দামোদর জ্যাঠা রুল যদি ওর কথা বলতো তাহলে এর কত আগে ওটা শুল হয়ে আপনার মূলে চলে যেত, জানেন কি? তার মানে ইদ্রিস আলী 16 বছরের ছেলেটা কাল রক্ত না পেয়ে মারা গেছে। কেন জানেন? ছেলের জন্য শহর থেকে এক ফোঁটা রক্ত ইদ্রিস আনতে পারেনি। কাল ছিল বাস ধর্মঘট, আর নদী পেরিয়ে শহরে যাবার ইদ্রিসের নৌকোটা তখন আপনি কেড়ে রেখেছিলেন আপনার হেফাজতে। এসব কথার মানে আমি বুঝতে পারছি না। বড়বাবু, আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে শয়তানটার বাক্য সুধা পান করবেন? তা সাত সকালে আর হুইস্কি সুদা পাচ্ছেন কই? শয়তান, আমি তোমার চামড়া ছাড়িয়ে নেব। এই মুহূর্তে আমি তোমাকে অ্যারেস্ট করছি। দাঁড়ান মশাই, দাঁড়ান। আমায় অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবেন তো? সেখানে আপনি নিজেই না অ্যারেস্ট হয়ে যান। তার মানে বেলপাহাড়ি আর ধুমজালের 100-5 লোক আসছে থানা ঘেরাও করতে। তাদের নেতৃত্ব দিচ্ছে আমাদের ডাক্তারবাবু। সে কি, থানা ঘেরাও হবে ডাক্তারবাবুর নেতৃত্বে? কেন হবে না? জাতগুন্ডা মদনকে মেরেছি বলে আপনি সাত সকালে আমার ঘরের লক্ষ্মী বৌদিকে ঘেরাও করতে পারেন, আর এই দৃশ্যে ছেলে মরে গেল, মেয়েকে ধর্ষণের চেষ্টা হলো, এর প্রতিবাদে আপনাকে ঘেরাও করা হবে না? আপনি বড়বাবু যা করবার করুন, আমি যাই। আমার ঠাকুর সেবা হয়নি এখনো। দাঁড়ান, এসব ঘটনার কথা তো আপনি আমাকে আগে বলেননি। আমি তো কিছুই জানি না বড়বাবু। মাছ খাই না পাতে 3টে খলসে, আর ইয়ে করি না ঘরে 3টে মিনসে। মদন দাস যখন ইদ্রিস আলী নৌকো কেড়ে আনছিল, তখন ইদ্রিস সামনে দাঁড়িয়ে থাকা আপনারই পা দুটো জড়িয়ে ধরে বলেছিল, চক্রবর্তী মশাই, আমার ছেলে রহিমের বড় অসুখ, ডাক্তারবাবু এখনই রক্ত আনতে বললেন, বাস ধর্মঘট, তাই এই সন্ধ্যাবেলা নৌকোটা কেড়ে নিয়ে যাবেন না। তখন আপনি কি করলেন দামোদর জ্যাঠা? না নিজের পা দুটো ছাড়িয়ে নেবার জন্য পোষা গুন্ডা মদনকে পা চালাতে হুকুম দিলেন। লাথি পর লাথি মারতে লাগলো মদন ইদ্রিস আলীর বুকে পিঠে। বকেয়া ভাড়ার দায় নৌকো আপনি আপনার ঘরে তুলে নিয়ে গেলেন দামোদর চক্রবর্তী। এসব গল্প, মিথ্যে কথা। সাক্ষী দেবে ডাক্তারবাবু, আর সাক্ষী দেবে ইদ্রিসের বুকে পিঠে এক্স-রে রিপোর্ট। তাহলে মদন দাসকে তুমি কাল কখন মারলে, আর কেনই বা মারলে? রক্ত আনতে না পারায় যখন ইদ্রিসের ছেলে একটু একটু করে মৃত্যুর কোলে ঢলে পড়ছিল, তখন ইদ্রিসের মেয়ে মুনিয়া ভাইজানের জীবন বাঁচাতে গভীর রাতেই ছুটেছিল ডাক্তারবাবুর বাড়ির দিকে। কিন্তু ডাক্তারবাবুর বাড়ি পর্যন্ত সে পৌঁছতে পারেনি। তার আগেই ধুমজালের মোড়ে তাকে জাপটে ধরেছিল ওর নিরীহ কর্মচারী মদন দাসের শাবলের মতো দুটো হাত। জামা ছিঁড়ে যখন সেই কিশোরীর লজ্জায় একের পর এক নখের আঘাত আনছিল ওই দামোদর বাবুর কর্মচারী, তখন সে রাস্তা দিয়ে চলেছিল দুনিয়ার চোখের দাগি, আপনাদের ভাষায় জঙ্গলি জানোয়ার এই অরণ্য। কি বলছিস তুই? বাহিন মুনিয়া কিন্তু বুঝে নিয়েছিল মদন দাসের মতো মানুষের হাত থেকে তাকে এখন বাঁচাতে পারে গভীর রাতের এই নিশুতি জানোয়ার। তাই ডেকেছিল ভাইজান বলে ছুটে গিয়েছিলাম, মদনকে মারতে মারতে অজ্ঞান করে ফেলেছিলাম। ভাইটা মুনিয়ার বাঁচেনি, কিন্তু মুনিয়ার শেষ ইজ্জতটা বেঁচে গিয়েছিল। জানি না ইদ্রিসের মেয়ের ইজ্জতটা ওই দামোদর জ্যাঠার বকেয়া ছিল কিনা। এসবের প্রমাণ পাওয়া যাবে অরণ্য। প্রমাণ আমি আপনার থানায় সাজিয়ে রেখে এসেছি অফিসার। ডাক্তারবাবু! ইদ্রিসের মৃত ছেলে, জীবিত মেয়ে এবং 100-5 মানুষ এখন আপনার থানাতেই। শুনলাম আপনি অরণ্যকে ধরতে এসেছেন, তাই আপনাকে ধরতে আমি চলে এলাম। ডাক্তারবাবু, তাহলে অরণ্য অপরাধ করেনি? অনল গাঙ্গুলি, তাই নিজেই নিজের ভাইকে চেনো না। তোমার ভাইয়ের মতো অপরাধ যদি এই পরস্পরে আরো কেউ কেউ করতো, তাহলে গ্রামের মানুষগুলো একটু রেহাই পেত। একথা মা লক্ষ্মী বোঝেন বা কেউ প্রাচা বোঝো না। তোমার চোখ কেবল অন্ধকার দেখতেই জানে। অরণ্যের পক্ষে আপনি সাক্ষী দেবেন ডাক্তারবাবু, এবং আপনার বিরুদ্ধে। ব্যাপারটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। জলে বাস করে আপনি কুমিরের সঙ্গেই বিবাদ করছি, কারণ দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। আমি ভয় করবো না। কিন্তু অভিযোগ তাহলে মদনের বিরুদ্ধে করুন, আমি আসছি কোত্থেকে? মদন তো মোষ, আপনিই তো মহিষাসুর। চলে আসুন অফিসার। চলুন দামোদর বাবু, আপনাকে আমার সঙ্গে যেতে হবে। হে মদন মোহন, আমার অপদার্থ মদন আমায় ডুবিয়ে দিয়ে গেল। চলুন
মানুষটা তো তুই খারাপ নোস, তো কেন যে লোকে তোকে চিনতে পারে না? কেউ না চিনতে পারলেও একজন আমায় এ পৃথিবীতে ঠিক চেনে দাদা। বৌদি গো, এ পৃথিবীতে তুমিই আমার আপনজন। এই পাগল কি হচ্ছে? কেন আমি তোর আপনজন নই? না না, তুমি আমার আপনজন নও। আপনজন কাকে বলে জানো দাদা? যে আত্মার আত্মীয়, যে তার আপনকে নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে চেনে বোঝে। তুমি আমাকে চেনো না, বোঝো না, চিনতে চাও না। অরুণ, তা যদি চাইতে দাদা, তাহলে সামান্য দেনার দায় বনলতার হারটা তুমি ছিনিয়ে আনতে পারতে না? অরুণ, ফিরিয়ে দাও দাদা। ওই হারটা যদি তুমি ফিরিয়ে দিয়ে আসতে পারো দাদা, তবে জানবে ছোট ভাইয়ের ওপর 16 আনা কর্তব্য তুমি পালন করেছো। আমি চেষ্টা করবো রে অরণ্য, আমি খুব চেষ্টা করব, খুব চেষ্টা করব। আমার আর কোনো দুঃখ নেই। ঠাকুরপো, তুমি বনলতাকে আজও ভালোবাসো? যতই দেখি তারে ততই দোহি, আপন মন জ্বালা নীরবে সহি, তবু পারিনি দূরে যেতে, মরিতে আসি, লই গো বুকেতে অনল বাণী, জেনে শুনে বিষ করেছি পান, আমি জেনে শুনে বিষ করেছি পান। প্রাণের আশা ছেড়ে সপেছি প্রাণ, আমি জেনে শুনে বিষ করেছি পান, আমি জেনে শুনে বিষ করেছি পান। কিসের জন্য তুমি এসেছো অরণ্য? এর উত্তর আমি কোনো ঈশ্বর বিক্রেতাকে শোনাতে পারবো না। উফ, একটু সুখ কপালে নেই, হাতের মুঠোয় এসে সবকিছু ফসকে যাচ্ছে। বিনয়, পুলিশ অফিসারকে দৌড়ে ডেকে আনতো। বিনয়, পুলিশ অফিসারকে দৌড়ে পালাতে বল। গিয়ে বল বুনো ওলের আর দরকার নেই, বাঘা তেঁতুল এসে গেছে। কি চাও অরণ্য? জবাব চাই হেমন্ত মিত্তির। ডাক্তার বাবুর কথা মতো তোমার ওই চামড়ার কারখানার নোংরা পড়া নলের মুখ তুমি ঘুরিয়ে দেবে কিনা? যদি না দিই তাহলে তোমার সামনে তোমার ওই দেবতার মূর্তি আমি এখনই শৈলেশ্বরীর জলে ভাসান দিয়ে আসবো। অরণ্য, তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো। খেলতে গেলে দাঁত ভাঙা ভাল্লুকের চেয়ে আগুন নিয়ে খেলাই তো ভালো। তুমি মন্দির থেকে দেবতাকে বিসর্জন দিতে চাও অরণ্যদা? যে দেবতার চরণামৃত খেয়ে শত সহস্র মানুষ বিষের জ্বালায় শুকিয়ে কুঁকড়ে মরে যাবে, সে দেবতা আমার কাছে দেবতা নয়, অপদেবতা। আমি দেবতার আসনে কোনো অপদেবতাকে বসতে দেব না। আর এক পায়ে গেলে আমি তোমাকে গুলি করে মারবো। আমার বুকে লাগবার মতো গুলি তোমার ওই রিভলভার এখনো জমা পড়েনি হেমন্ত মিত্তির। অরণ্য সাবধান, আর এক পায়ে গেও না বলছি। হাতের আড়াল দিয়ে ঝড়কে ঠেকানো যায় না বুদ্ধুরাম। অরণ্যদা, দয়া করে ফিরে যাও। ফিরে যেতে আমি আসিনি। অরণ্য, এত বড় পাপ করো না। পাপ করেছেন আপনি, প্রায়শ্চিত্ত করব আমি। অরণ্য, চলে যাও এখান থেকে, চলে যাও। কেবল চলেই যাব। দয়া করো, লোক হাসিও না, চলে যাও এখান থেকে। বাবা, কি মন্ত্রপুত জলই ছেটালে। বুনো হাতিটা একবারে সুর নামিয়ে চলে গেল। কি ভেলকি জানো দেবী, আমি তো একবারে অবাক। অবাক হবার পালা তো আজ আমার। মানুষ মানুষের কাছে জিনিস কেনে জানি, মানুষ মানুষের কাছ থেকে মানুষ কেনে তাও শুনেছি, কিন্তু মানুষের কাছ থেকে মানুষ দরদাম করে তার ভগবানকে কিনে নিয়ে আসে, এ আজ তুমিই দেখালে। হে বণিক, তোমায় নমস্কার, তোমায় নমস্কার, তোমায় নমস্কার। আসুন আসুন দামোদর জেঠা, আসুন আসুন। আসতে তো বলছো ঘটা করে, কিন্তু ক্ষমাটা তোমার ভাই সত্যি চাইবে তো? আমি যখন আপনাকে ডাকিয়ে আনিয়েছি, তখন ক্ষমা ঠাকুরপোকে চাইতেই হবে। আর তুমি বলছো বলেই বৌমা আমি ওকে ক্ষমা করব, না হলে আমাকে শুলে দিয়ে ফাঁসি দিতে নাকি ফাঁসি দিয়ে শুলে চড়াতে হে শাস্তি দাতা? ঠাকুরপো, তবে শক্তি তোমার ছাগলের চেয়ে কম হলেও সাহসটা কিন্তু পাগলের চেয়েও বেশি। না হলে কেঁচো খুঁড়তে ঢুকিয়েছো তুমি কাল সাপের গর্তে হাত। এইভাবেই অপমান করবার জন্যই কি তুমি আমাকে বাড়িতে ডেকে আনিয়েছো বৌমা? বৌদি তোমাকে ডাকিয়ে আনিয়েছে তুমি গাধা জেনে, বজ্জাত জেনে নয়। ঠাকুরপো, আমি দামোদর জ্যাঠাকে ডাকিয়ে আনিয়েছি।
তুমি দামোদর জ্যাঠার পায়ে ধরে ক্ষমা চাইবে বলে। কোন অপরাধে? দামোদর জেঠার মতো গুরুজনের গালে চড় মারার অপরাধে। ঠিক বলেছো দাদা, দামোদর বুড়োর গালে চড় মারা আমার অপরাধ হয়েছে, সত্যি অপরাধ হয়েছে। তাহলে স্বীকার করছে? হ্যাঁ, করছি। তাহলে কিভাবে সে অপরাধের প্রায়শ্চিত্ত করবে? সে অপরাধের প্রায়শ্চিত্ত করব ভোলা। এই নাও খুর, পাপ করো দূর। ঘোল আর আলকাতরা তৈরি করছে কেষ্ট সাদরা। জোগাড় হয়েছে দড়ি আর গরু হয়েছে, তবে দুটোই একটু সরু। ওতেই কাম ফতে, প্রায়শ্চিত্ত হবে ঈশ্বরের মতে। এখন নিয়ে আয় আলকাতরা আর ঘোল। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। খুর, ঘোল, আলকাতরা, গরু দড়ি, কি হবে সব দিয়ে? দামোদরের বিয়ে। ঠাকুরপো, তুমি কি চাও? প্রায়শ্চিত্ত করতে চাই বৌদি। তুমি আমার সঙ্গে পরিহাস করছো ঠাকুরপো? পরিহাস করছে এই দামোদর বুড়ো, আর তুমি না জেনে সেই পরিহাসের পাত্রী হতে চলেছো। তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। একটু আগে তুই না বললি দামোদর জেঠার গালে চড় মেরে তুই অপরাধ করেছিস? এখনো বলছি, দামোদর বুড়োর গালে চড় মেরে শুধু অপরাধ নয়, আমি মহাপাপ করেছি। সেই পাপে প্রায়শ্চিত্ত করতে গরু দড়ি খুর ঘোল কি কাজে লাগবে? হ্যাঁ, ঢিপ করে পায়ে পড়ে ক্ষমাটা চেয়ে নিয়ে টপ করে উঠে দাঁড়াবে বাবা অরণ্য। চটপট কাজটা সেরে নাও। চটপট করেই কাজটা সেরে নেবো। চ্যাক করে মাথাটা কামিয়ে, চোঁ করে ঘোলটা ঢেলে, পোঁ করে আলকাতরা মাখিয়ে, শোঁ করে দড়িতে বেঁধে, ভোঁ করে গরুর পিঠে চড়িয়ে ছেড়ে দেবো। তুমি সুট করে পরস্পরটা ঘুরে ফুট করে বাড়ি ঢুকে পড়বে। তার মানে দামোদর জেঠা কি করেছিল? এতক্ষণ পরে সেই প্রশ্নটা মনে যাচ্ছে দাদা। একটা বাপের বয়সী লোকের গালে কেন আমি চড় মারলাম, এতক্ষণ পরে মনে যাচ্ছে সে প্রশ্নটা। কি বলেছেন দামোদর জ্যাঠা? বলুন বাবু দামোদর চক্রবর্তী, আপনার শ্রীমুখ পঙ্কজ থেকে কি পাক ছুঁড়ে মেরেছিলেন সেদিন বলুন। কি আবার বলেছিলাম? এমনি কথা কাটাকাটি হচ্ছে। জীব তোমার খসে যাবে বড় মিথ্যে বললে। বলুন দামোদর জেঠা কি বলেছিলেন? তোমার ভাই বাজে কথা বলছে অনল, আমি কিছু বলিনি। বলো বলো দামোদর চক্রবর্তী, চারটে মরে গিয়ে তোমার যে নাতিটা এখনো বেঁচে আছে, ছুটছে খেলছে আর থেকে থেকে দু হাত বাড়িয়ে যে তোমাকে দাদু দাদু বলে জড়িয়ে ধরছে, তার দিব্যি দিয়ে বলো কেন আমি তোমাকে মেরেছি। ওই একটা মাত্র নাতি আমার শিবরাত্রিরে সলতে। আর এই একটা মাত্র আশ্রয় আমার গোটা পৃথিবীতে, যেখানে আমি খিদের খাবার পাই, তেষ্টার জল পাই। আর যখন তোমাদের মিথ্যে অভিযোগ এই বুকের ভেতরটা ফালা ফালা করে দেয়, তখন একটুখানি সান্ত্বনা পাই। এই একটি মাত্র আশ্রয় তুমি কালি ছিটিয়েছ, জীব দিয়ে চেটে সে কালি তোমাকে তুলে নিতে হবে। তোমাকে ওই নাতির নামে দিব্যি করে বলতে হবে দামোদর চক্রবর্তী, তুমি বৌদির নামে খারাপ কথা বলেছিলে কিনা। আমার নামে খারাপ কথা? সে কি দামোদর জেঠা? সে তো তামাশা করে বলেছিলাম। কি বলেছিলেন তামাশা করে? বলেছে না, যা বলেছে তা মুখে আনা যায় না। কি বলেছেন দামোদর জ্যাঠা? আপনাকে বলতেই হবে। বলেছে তোমার সঙ্গে আমার খারাপ সম্পর্ক আছে। দামোদর চক্রবর্তী, বলুন দামোদর বাবু, আপনার নাতির নামে দিব্যি করে বলুন, ঠাকুরপো যা বলছে তা সত্যিই কি না? তোমাকে আমি কি করবো বলো তো দামোদর চক্রবর্তী? আলকাতরার ঘোল ভালো করে চেনার মুখে মাখিয়ে দাও। ঠিক বলেছিস, দে তো ভালো করে মাখিয়ে দিই। অরণ্য দাদা, খুর দিয়ে মাথাটা কামিয়ে দে তো ভাই। ক্ষমা। পায়ে ধরে ক্ষমা। এই ভোলা, কি করছেন? এই ছোট ধরে মাথাটা মুড়িয়ে দে। তোমরা সবাই মিলে কি পাগলামো করছো? ভুল ভুল ডাক্তারবাবু, ভুল। আপনার মেডিকেল রিপোর্ট ভুল বলছে। শৈলেশ্বরী জলে কোনো দোষ নেই। শিক্ষিত মানুষ হয়ে বৈজ্ঞানিক রিপোর্টকে তুমি ভুল বলছো হেমন্ত? ভুল বলছে এই কারণে যে পরস্পরে পেটের গন্ডগোলে এখনো পর্যন্ত মাত্র 8 জন মারা গেছে। ভুলে যাও না হেমন্ত, এখনো পরস্পরের অনেকে আন্তরিক রোগে ভুগছে। আন্তরিক 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 পেটের গন্ডগোল হলেই এখন আন্তরিক। আপনি চান পরস্পরে অনেক লোক মরুক, আপনি আসলে চান আমার মন্দির বন্ধ করতে। বেশি ওরবার চেষ্টা করো না, তাহলে প্রতিহিংসায় আমি তোমাকে গিলেই খেয়ে নেব। কারণ আমি গোখরো নই, আমি কেউটেও নই, আমি সর্বগ্রাসী অজগর। স্কাউন্ডারেল, 8টা প্রাণ চলে গেল, আরো বহু মানুষ মারা যাবে, তবু হেমন্ত মিত্তির এতটুকু স্বার্থ ছাড়বে না। স্বার্থপর কোনোদিন স্বার্থ ছাড়ে না ডাক্তারবাবু, সেটা নিঃস্বার্থ মানুষকে তার জীবন দিয়েই কেড়ে নিতে হয়। আমি জীবন দিতে পিছপা নই বনলতা, কিন্তু একটা জীবনের বিনিময়ে চামড়ার ফ্যাক্টরির নল ঘুরিয়ে দেওয়া যাবে না ডাক্তারবাবু, চাই রক্ত বীজের মতো অগণিত মানুষ। কিন্তু ভীরু মানুষের দল বিষাক্ত জলে চুমুক দিয়ে মরবে, তবু বিদ্রোহ করে গুলি খাবে না। তাদের জাগাতে হবে ডাক্তারবাবু, তাদের একজোট করতে হবে। সে তো সহজ নয়, সে তো বহু সাধনার, বহু প্রতীক্ষার, বহু শ্রমের ব্যাপার।
ততদিনে পরস্পরে মহামারী লেগে যাবে। তবে একটা উপায় আছে। কি সে উপায়? পরস্পরের মানুষকে খেপিয়ে তুলতে পারে মাত্র একজন, তার নাম অরণ্য। এক্স্যাক্টলি। কিন্তু অপমান, কুৎসার, নির্দয় ব্যবহারে অরণ্য আজ এক অচল আয়তন। মদ আর ভাঙে আকণ্ঠ ডুবে থাকা এক জড় পদার্থ। এ ব্যাপারে কেউ তাকে জাগাতে পারবে না। পারে মাত্র একটি মানুষ। সেই একটি মাত্র মানুষই পারে অরণ্যের শক্তির ঢাকনাকে খুলে দিতে। কে সে? তুমি। ডাক্তার বাবু! Yes, তুমি সেই একটি মাত্র মানুষ বনলতা, যার একটা ডাকে অরণ্য খেপা ঝড়ের মতো জেগে উঠে প্লাবনের মতো ভাসিয়ে দিতে পারে। বনলতা, তুমি একটিবার অরণ্যকে ডাকো, তার হাতে তুলে দাও পরস্পরের মানুষকে জাগিয়ে তোলার ভার। আমি পারবো না ডাক্তার বাবু, আমি পারবো না। অরণ্যকে এত ঘৃণা তোমার? বড় বেশি ভালোবেসে আঘাত পেলে ঘৃণাটা যে বড় বেশি হয় ডাক্তার বাবু। তোমার কি একবারও অরণ্যকে বা তার কোনো কাজকে নিঃস্বার্থ বলে মনে হয়নি? হয়তো হয়েছে, কিংবা হয়নি, কি এসে যায় ডাক্তার বাবু? না না না, আমি জানি এখনো তুমি অরণ্যকে ভালোবাসো। তবে কেন? কি এমন সে ঘৃণা যার জন্য দুটো মন এভাবে নষ্ট হয়ে যাচ্ছে? বাগদি পাড়ার মেয়ে রতিকে ধর্ষণ করে উধাও করে দেওয়ার ঘটনার কথা কি আপনি শোনেননি ডাক্তার বাবু? শুনেছি, কিন্তু বিশ্বাস করিনি। অরণ্য কাজ করতে পারে আমি বিশ্বাস করি না। কিন্তু আমি করি। রতি বাগদি তো তোমার কাছে মিথ্যেও বলতে পারে। একজন মেয়ে হয়ে একজন অসহায় মেয়ের চোখের জল আমি মিথ্যে বলে কি করে উড়িয়ে দেব ডাক্তার বাবু? চোখের জল সবার কাছে দামি হয় না লতা। কেউ কেউ কেঁদে কেঁদে অন্ধ হয়ে যায়। আমি চলি ডাক্তার বাবু। দাঁড়াও লতা, অনেকদিন তোমাকে দেখিনি, একটু ভালো করে দেখতে দাও। ডাক্তার বাবু প্লিজ ওকে পথ থেকে সরতে বলুন। সেদিন মন্দিরে যখন আমি অপদেবতার মূর্তি ভাসাতে যাচ্ছি, তখন তো ও মুখে আমার নাম উচ্চারণ করেই আমাকে থামাতে হয়েছিল। প্রতিজ্ঞা যদি কিছু করে থাকো সে তো টেকেনি। তাহলে আজ বলো না, কিছু বলো না। গলার স্বরটাও যে ভারী শুনতে ইচ্ছে করছে। একটা না গালাগালি না হয় দিয়ে যাও, তাতে তো তোমার গলার আওয়াজটা বাজবে, অনেকক্ষণ ধরে বাজবে। আমি কান পেতে শুনবো। বনলতা, এই মানুষ খুনি, অপহরণকারী, ধর্ষণকারী। হ্যাঁ হ্যাঁ, আমি খুনি, আমি ধর্ষণকারী, আমি চোর, গুন্ডা, ডাকাত। আমি কি আর কি নয় আমি নিজেই পুরোটা জানি না। আমি জন্মেছি মানুষের ঘরে, তবু আমি জানোয়ার। আমি বলতে চাই আমার সুখ দুঃখের কথা সবই জানোয়ারের ডাক হয়ে যায়। ডাক্তার বাবু, কোন পশুর চিৎকার শুনে কি বোঝা যায় সে হাসছে না কাঁদছে? নিজের জীবনটাকে তো একটু শুধরে নেওয়া যায়, একটু ভদ্রভাবে জীবন যাপনও তো করা যায়। লতা, লাল রঙের রাঙা কালিতে শুভ অনুষ্ঠানের পত্র লেখে মানুষ। আমার জীবনের সেই রাঙা কালি যে আজ কালো হয়ে গেছে, তা দিয়ে আজ শুধু মৃত্যু সংবাদই লেখা যায়। জীবনের কোনো শুভ সংবাদ তো লেখা যায় না। তা যাবে কেন? তুমি বেশ বুঝে নিয়েছো। তুমি যত দুর্নাম করবে মাথাটা ততই আমার হেট হবে। অপদেবতাকে ভাষণ দেব বলে তুমি বীরত্ব দেখাও, বোতল বোতল মদ খেয়ে আমাকে কঠিন সাজা দিতে পারো। পারো পারো পরস্পরের দরিদ্র মানুষকে একজোট করে হেমন্ত মিত্রের চামড়ার ফ্যাক্টরি বন্ধ করে দিতে। মুখ ফুটে একটিবার আদেশ করো। তাহলেই তুমি হেমন্ত মিত্রের চামড়া ফ্যাক্টরি বন্ধ করে দিতে পারবে। পারবো লতা, পারবো। আমি বাগদিদের মেয়ে রতিকে ধর্ষণ করে ইলোপ করে দিয়েছি, অথচ আমারই একটা আঙুলের ইঙ্গিতে শত সহস্র বাগদি পরিবার সান্দোয়া হাসুয়ার মতো সূর্য কিরণে ঝলসে উঠবে। আর এই সহজ কথাটা আমি কাউকে বোঝাতে পারলাম না। দোষী জানিল না, কিবা অভিযোগ বিচার হইয়া গেল। তাহলে অরণ্য, নিশ্চিত মৃত্যুর হাত থেকে মানুষকে বাঁচাতে স্বর্গের দেবতার মতো তুমি ওই ফ্যাক্টরি বন্ধ করতে ঝাঁপিয়ে পড়বে। স্বর্গের দেবতাকে আমি দেখিনি ডাক্তার বাবু, কিন্তু প্রতি মুহূর্তে আমি অনুভব করি আমার অন্তরের দেবীকে। সে আজ আপনারই সামনে দাঁড়িয়ে আছে। মুখ ফুটে একবার সে আদেশ করুক ডাক্তার বাবু, এ বান্দার জান দিতেও কসুর করবে না। বনলতা, যদি পারো অরণ্য, পরস্পরের মানুষকে বাঁচাতে ওই চামড়ার ফ্যাক্টরি তুমি বন্ধ করে দাও। এই সর, তুমি আজ আমার কথা রেখেছো।
বহু যুগ পর লতা আমার নাম ধরে ডেকে তার কাজের ভার আমার হাতে তুলে দিয়েছে। আর চিন্তা নেই ডাক্তারবাবু, শরীরের সমস্ত হাড় যদি গুঁড়িয়েও দিতে হয় দেব, তবু হেমন্ত মিত্রের কারখানার একটা জানলাও আমি খোলা রাখতে দেব না। ঘরে দাদা বৌদি আছে, নিজের জীবনের প্রচন্ড ঝুঁকি না নেওয়াই ভালো। কিছু একটা হয়ে গেলে হোক না, কিছু একটা হোক না। জীবনে তো শুধু তোমার ঘৃণাই পেলাম, মরণে যদি এক আধ ফোঁটা চোখের জল পড়ে, না 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 না, এই আমার বড় বেশি চাহিদা, বড় বেশি চাহিদা। না না, আর কিছু চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই না। না বুঝে কারে তুমি ভাসালে আখি জলে, না বুঝে ডাক্তার বাবু, অরণ্য গাঙ্গুলির কথায় মন্ত্রের মতো তারা ফ্যাক্টরিকে ঘিরে ফেলেছে। বেঈমান বেঈমান বেঈমান, ফ্যাক্টরি শ্রমিকগুলো আস্ত বেঈমান, তারাও যোগ দিয়েছে ওদের সঙ্গে। ছাঁটাই করে দিন। কাকে ছাঁটাই করব? সবাই তো যোগ দিয়েছে, আর সবাইকে ছাঁটাই করলে কারখানা চলবে কি করে? আপনি এসে মেশিন ঘোরাবেন? অবশ্য আপনার তাই করা উচিত। তার মানে আপনার নেতৃত্বে পুলিশ বাহিনীর অবস্থা দেখেছেন? জানলা দিয়ে দেখুন, মনে হচ্ছে ওরা আন্দোলন করছে। জনতা ক্ষেপে উঠলে পুলিশ কিছু করতে পারে না হেমন্ত বাবু। লাঠি দিয়ে পারে না, কিন্তু গুলি চালিয়ে পারে। থানায় ফোন করে রিজার্ভ ফোর্সকে ডেকে গুলি চালাবার অর্ডার দেন, লাশের পর লাশ পড়ুক। তাহলে সরকার আমাকে কি করবে? শশী একটু বলে দাও না। স্যারকে ন্যাংটো করে সারা ভারত ঘোরাবে। তাই ঘুরবেন? অনেক জামা কাপড় পরিয়েছি, আমার জন্য না হয় একটু উলঙ্গই হলেন। আপনি রাঁচি চলে যান হেমন্ত বাবু, রাঁচি ছাড়া আপনার ওই মাথা কেউ সারাতে পারবে না। নন্দ হালদার, অনেক জামা কাপড় কেন, জামা কাপড়ের একটা দোকান আমার হাতে তুলে দিলেও আমি ওই 500-600 লোকের ওপরে গুলি চালানোর হুকুম দিতে পারবো না। তাহলে আমাকে ওদের দাবি মেনে নিতে হবে। ওই অরণ্য গাঙ্গুলির জয়ধ্বনিতে গোটা পরস্পর কাঁপবে, আমাকে তাই শুনতে হবে। কেন বুঝতে পারছেন না হেমন্ত বাবু? কারোর জীবনে জয় এক নাগারে আসে না, হারতেও হয়, তবে উপযুক্ত খেলোয়াড় হেরেও হারে না। কথাটা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। খেলাটা এবারের মতন অরণ্য গাঙ্গুলির হাতেই চলে গেছে। সারেন্ডার! দাবি মেনে নিচ্ছেন? মেনে নিচ্ছি। যাও শশী, নিচে গিয়ে ওদের জানাও ওদের দাবি মেনে নেওয়া হচ্ছে। ওদের কোনো প্রতিনিধি এসে কথা বলুন। ইয়ে স্যার। কি ব্যাপার কি? তাল কাটবেন না, তাল কাটবেন না, মুড আনছি, মুড অনেকটা চেঞ্জ করতে হচ্ছে তো। ইচ্ছে করছে শুয়োরের বাচ্চা বলতে, কিন্তু তবু বলতে হবে বন্ধু। ওদের প্রতিনিধি কে হবে মনে হয়? হয় অরণ্য গাঙ্গুলি, নয় ডাক্তার। আসতে পারি হেমন্ত বাবু? কে? এ কি বনলতা, তুমি এখানে? বারে, তুমি শশী কনস্টেবলকে দিয়ে ডাকতে পাঠালে, আর বলছো আমি এখানে কেন? সে কি? আমি তো শশীকে বিদ্রোহীদের একজন প্রতিনিধিকে ডাকতে পাঠিয়েছি, আর ও আপনাকে ডেকে আনলো। ঠিক লোককেই তো ডেকেছে। মানে? আমি তো আজকের বিদ্রোহীদের প্রতিনিধি। কি বলছো বনলতা? আর বলো কেন, ওই পাগল অরণ্য আমার নাম প্রস্তাব করলো, ডাক্তারবাবু তার সর্বান্তকরণে সমর্থন করলেন, আর ওই 6-6 লোক হই হই করে উঠলো। ব্যাস, আমি হয়ে গেলাম ওদের প্রতিনিধি। তুমি আমার বিরুদ্ধে অরণ্যের পক্ষে দাঁড়ালে? আমি চিরকাল ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। ও, এখন আমি অন্যায় আর অরণ্য ন্যায়? তা তো বলিনি, তবে অবশ্যই এক্ষেত্রে তুমি শুধু অন্যায় নয়, অপরাধ করেছিলে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তা বলে অরণ্যের পক্ষে? উল্টো বললে, অরণ্যই আমাদের পক্ষে। এই লড়াই শুভর সঙ্গে অশুভর লড়াই। দাগী আসামিও দেশের বিপর্যয়ে যদি অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে, তাহলে তাকেও স্বাগত জানানো হয়। অরণ্যের জঘন্য অপরাধের কথা তুমি ভুলে গেলে কি করে? সে কথা যেমন ভুলিনি, তেমনি আজ এ কথাও অস্বীকার করতে পারছি না যে অরণ্যেরই ডাকে গোটা বাগদি সমাজ আজকের আন্দোলনে এগিয়ে এসেছে। এমনকি শুনলে চমকে উঠবে, যে রতির সর্বনাশের জন্য অরণ্যর এত কলঙ্ক, সেই রতির বাবা বাঁকা বাগদিও আজ ছিল অরণ্যেরই পাশে। বলেন কি? হ্যাঁ, যাদের মেয়ে সর্বনাশের বদনাম দিয়ে আমরা তাকে ছেঁড়া জুতোর মতো আবর্জনায় ছুঁড়ে ফেলে দিলাম, তারাই তাকে ফুলের মালা করে গলায় ধারণ করলো। না, হতে পারে না। হ্যাঁ, তাই হয়েছে।
ভাগ্যের কি পরিহাস, তাই না? এই নাও আমাদের দাবি, সই করে দাও। দুঃখ এই বনলতা, একবার তুমি অনুরোধ করলে এই সই আমি কত আগেই করে দিতাম। তবু আমি আনন্দিত তুমি আমার চেতনাকে নাড়িয়ে দিয়েছ। ও হ্যাঁ, ভালো কথা, সেই ভলেন্টারি অর্গানাইজেশন তোমাকে না নিয়ে গেল তোমার বিদেশে যাওয়ার কোনো অসুবিধা হবে না। কিভাবে? অত টাকা পয়সা আমায় দেবে কে? এভাবে কষ্ট দিয়ে কথা বলো না বনলতা, আমি তোমার বন্ধু, আমি দেব। মাংস খণ্ডটা বেশ বড় মাপেরই ছিল হেমন্ত, কিন্তু ভুল করে সেটা কুকুরের বদলে ঠাকুরের মুখে ধরতে গেলে এলাচ দানায় তুষ্ট ঠাকুর মাংসের গন্ধ শোকে না। চলি, গুড বাই এন্ড গুড লাক। বাবা, মানবী না চন্ডালী? এরপর ওর ভাই বিনয় নারায়ণের চাকরিটা আপনি নিশ্চয় টপ করে গিলে খাবেন। পাগল, বরং বিনয় নারায়ণের পদোন্নতি ঘটিয়ে দেব, বুঝলেন না? আরে মশাই, ওদের সংসারে লোভী মানুষগুলো লোভের আগুনে যত ঘি ঢেলে যাব ততই তারা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এরপর ওদের মা মোহিনী দেবীর একটা মোটা হাত খরচের ব্যবস্থা করব, গোটা চাটুজ্জে বাড়ি মেরামতের ব্যবস্থা করব, এমন ব্যবস্থা করব যে ও বাড়িতে বনলতারই আর কোনো কথা কাজে লাগবে না। আর তারপর কি? ছি, আমি প্রশাসনের লোকের সামনে এসব ভয়ঙ্কর কথা বলতে পারি না। ও হ্যাঁ, ভালো কথা, আমার নতুন আরাধনার তালিকায় আর একটি নাম নতুন করে লিখতে হবে। রতির বাপ বাঘা বাগদি। সত্তর, তুমিও আমার 70। সেটা আজ বুঝলে? আমি জন্ম 70, জন্ম তোমায় জ্বালাবো। সত্যি জ্বালিয়ে দিলে। জ্বালাস নে আর নিয়ে তোদের স্বর্গ ধরা। জ্বালাস নে আর নিয়ে তোদের স্বর্গ ধরা। কাল যা হবে কালকে হবে, কাল যা হবে কালকে হবে। আজকে শুধুই আমোদ করা, আজকে শুধুই আমোদ করা, আজকে শুধুই আমোদ করা। জ্বালাস নে আর নিয়ে তোদের স্বর্গ ধরা। দাঁত বার করো না বড় বউ, যত সব মুখ্যদের নাচন কদন দেখে দাঁত বার করো না। মুখ্য কি গো দাদা? এ তো ওমর খয়ামের কথা। তুমি ওমর খয়ামকে চেনো না? অবশ্য তুমি ওমর খয়ামকে কি করে চিনবে? ওমর খয়াম তো কোনোদিন আলুর ব্যবসা করেননি। আলুর ব্যবসা না করুক, মালের ব্যবসা নিশ্চয়ই করেছে, নাহলে তুমিও তাকে চিনতে না। চিরাচিরি থাক, এখন দুটো মুখে দেবে চলো তো ঠাকুরপো, পেটে তো ওই ছাই পাস ছাড়ার কিচ্ছু পড়েনি। এসো বলছি। ডোন্ট মাইন্ড বৌদি, বোতলের ছিপিটা কোথায় পড়ে গেল, তা কোথায় রাখবো চলকে পড়ে যাবে, তাই ঠিক করলুম যে পেটে রেখে দেওয়াই ভালো। ঠিক করিনি বলো? ঠিকঠাক কাজ করো বলেই তো তুমি মোদের গুরু গো। ছি ঠাকুরপো, লজ্জা করে না এইভাবে মদ খেতে? সমস্ত অন্যায়ের প্রতিবাদ করো তুমি, আর এইভাবে মদ খাওয়া অন্যায় নয়? 100 বার অন্যায়, 1000 বার অন্যায়। মদ খেলে লিভার পচে যায়, মানুষ শুটকো কিংবা মুটকো হয়ে যায়। মদ যদি ছাড়তে পারতাম বৌদি, তাহলে এই স্বাস্থ্য নিয়ে আমি কি না করতে পারতাম তুমি বলো? প্রত্যেক দিন তোমার মুখে এক কথা শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে ভাই। এরপরে কি বলবে তাও জানি। কি বলবো? কিন্তু কি করব বৌদি, মদ আমি ছাড়তে চাইলেও মদ আমায় ছাড়তে চায় না। চেষ্টা তো করি গো, কিন্তু পারি নাই গো। হাই দেখো গো বৌদি, তুমি কলিযুগের খনা বুনে গেছ গো। বৌদি আমার কলির খনা, বৌদি আমার কলির খনা, বচন তাহার খাঁটি সোনা।
আর জ্ঞান গমিতে সরস্বতী, সংসারে সে অন্নপূর্ণা। আর জ্ঞান গমিতে সরস্বতী, সংসারে সে অন্নপূর্ণা। বৌদি আমার কলির খানা, বচন তাহার খাঁটি সোনা। আর জ্ঞান গমিতে সরস্বতী, সংসারে সে অন্নপূর্ণা। আর জ্ঞান গমিতে সরস্বতী, সংসারে সে অন্নপূর্ণা। বৌদি আমার কলির খানা, বচন তাহার খাঁটি সোনা। বৌদি গো, বৌদি গো, এই ভোলাটা গাছ 200টা টাকা দিয়ে দাও, ওরা আজ প্রাণ ভরে আনন্দ করুক। প্রাণ ভরে আনন্দ মানেই তো পেট ভরে মদ গেলা। না, বেশি খাবে না। এ ভোলা, আজ বেশি তো খাইস নাই রে। মুই তো বেশি খাই নাই গো। এই নাও, সন্দেশালাকে দেবো বলে 200 টাকা আঁচলে বেঁধে রেখেছিলাম। এই নাও, ধরো ভোলা। কি করছো কি করছো? টাকা কি খোলাম কুচি? 200 টাকা? চামদাড়ি কেপন, তোমার অতি ছোট মন। হ্যাঁ, আমি কেপন, এসব আমার কষ্টের টাকা। থামো, এ তোমার টাকা নয়, এ আমার বাপের বাড়ির টাকা। কি কেপন গাঙ্গুলি, তোমার থোতা মুখ ভোঁতা হয়ে গেছে তো। যাও যাও যাও, সব তোমরা যুদ্ধ করিছ ভালো, মুখ করিছ আলো। যাও ঘরে ফিরে যাও, সব লাচিতে লাচিতে। হেমন্ত মিত্তির বসে আছে চুষি কাটি হাতে। হেমন্ত মিত্রি বসে আছে চুষি কাঠি হাতে। হেমন্ত মিত্রি বসে আছে চুষি কাঠি হাতে। গেল গেল, অন্নপূর্ণা এবারে বাড়ি ছেড়ে গেল। এ আবার কি ধরনের অপয়া কথা? অপয়া কাজ চলতে পারে, আর সেটা বললেই দোষ। তোমার ওই আদরের দেওয়ারই এবার বাড়ি থেকে অন্নপূর্ণাকে মেরে তাড়াবে। কি বললে দাদা? দোহাই ঠাকুরপো, ঘরে চলো, দুটো মুখে দাও। না, ঘরে যাব না। আগে বলো কঞ্জুস কি বললে তুমি? যেমন তুমি কেপন, তেমনি তোমার অলক্ষণে মন। ঠাকুরপো, এ তুমি কি বলছো? আমি ঠিক বলছি বৌদি, আমি তো ঠিকই বলছি। তুমি গাঙ্গুলি বাড়ির অন্নপূর্ণা। হ্যাঁ বৌদি, তুমি হলে গাঙ্গুলি বাড়ির অন্নপূর্ণা। অন্নপূর্ণা? একটা সন্তান এনে সংসারটাকে পূর্ণ করতে পারলো না, সে আবার অন্নপূর্ণা? দাদা, এই কথাটা তুমি এভাবে বলতে পারলে? সাধ করে বলিনি, অনেক যন্ত্রণা বলেছি। যন্ত্রণাটা কেবল একা তোমার? বৌদির যন্ত্রণা নেই? যন্ত্রণা ছিটে ফোটাও তো তোমার বৌদির মধ্যে দেখতে পাই না। চুপ করো, তোমার দুটি পায়ে পড়ে, তুমি চুপ করো। সব সময় তো দেখি আনন্দে ধেই ধেই করে নাচছে। আমার বুকটা যে শুকিয়ে ক্রমশ পাথর হয়ে যাচ্ছে, সেদিকে একবারের জন্য তো কারো নজর নেই। নিজের কথা ভাবার আগে তুমি ফিরে তাকিয়েছো বৌদির দিকে? একবারও মনে করে দেখেছো সংসারের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সেরে যে মহিলা মুখে হাসি ফুটিয়ে রাখে, তার অন্তরে সত্যি হাসি আছে কি না? সেটা তার নিজের ব্যাধি। কোন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলেছে ব্যাধিটা তার, তোমার নয়? ছি ছি, ভাইয়ের সামনে কি কথা আলোচনা করছো? চুপ করো, চুপ। যাও যাও, আর নীতিজ্ঞান শোনাতে শোনা। হবে না বৌদি, বিষ খাওয়া যা স্বভাব হয়ে গেছে, তার মুখে কোনোদিন অমৃত রুজবে না। বন্ধা নারী স্বামীর আবার অমৃত আর বিষ? বন্ধা নারী না বন্ধা পুরুষ, তার বিচার করবে ডাক্তার বাবু। আমি ডাক্তার বাবুকে দিয়ে তোমাদের দুজনকে পরীক্ষা করাবো। দিনের পর দিন, রাতের পর রাত যাকে কখনো ঘৃণা কখনো করুণা দেখিয়ে বন্ধা 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 বলে আসছো, দেখবো আসল বন্ধা সে না আসল বন্ধা তুমি। যদি প্রমাণ হয় বন্ধা প্রতিমা তোমার বৌদি, তাহলে বলবো বৌদি বন্ধা আর তুমি অন্ধ। তাই চোখের সামনে সন্তান ঘুরে বেড়ায়, তুমি তাকে খুঁজে পাও না। সব কাব্যি রাখ। আর যদি প্রমাণ হয় যে দোষ আমার, তাহলে কি করবি? মহাভারতের দ্রৌপদী 5 ভাইয়ের জন্য 5 ভাগ হয়েছিল। এই গাঙ্গুলি বাড়ির বংশ রক্ষা করতে তোর বৌদি কি 2 ভাইয়ের জন্য 2 ভাগ হবে? বৌদি, বৌদি ডাব কাটার দা টানে আমার ডান হাতে খুব বসাও, নাহলে আমি আমার হাতটাকে কিছুতেই আটকাতে পারছি না। মনে করো দুঃস্বপ্ন ঠাকুরপো, ঘুম ভেঙে গেলে কিছুই থাকে না। সে ঘুম ভাঙে, কিন্তু চিরকালের জন্য যতদিন না ঘুমিয়ে পড়ছি, এই ঘুম আমার ভাঙবে না বৌদি। ঘরে চলো ঠাকুরপো, মুখে হাতে একটু জল দাও। না, আমি আর এ বাড়িতে থাকবো না বৌদি।
আমি আর এ বাড়িতে থাকবো না। বাড়িটা বাবা, এই বাড়িতে তোমার অধিকার আছে। তোমার এই অযাচিত করুণার জন্য তোমার পায়ে শত কোটি প্রণাম। আমি সবকিছু ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, চলে যাচ্ছি। আর যাবার আগে বলে যাচ্ছি, সতী নারীকে অপমান করবার সাহস মুনি ঋষিদের হতো না। তেমনি সতীর সম্পর্কে যে পাপ কথা তুমি মুখ দিয়ে উচ্চারণ করেছ অনল গাঙ্গুলি, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার সেই মুখ দিয়ে একদিন ভগবান তোমার মঙ্গল করুন দাদা, ভগবান তোমার মঙ্গল করুন দাদা, ভগবান তোমার মঙ্গল করুন। অমঙ্গল, অমঙ্গল, গাঙ্গুলি বাড়িতে ঘোর অমঙ্গল। গাঙ্গুলি পরিবারে লেগে গেছে গোল। হরি বল, হরি বল। অরণ্য ছেড়েছে বাড়ি, বৌদির মুখ হাড়ি। অনলটা খেয়ে গেল ঘোল। ছি, ছি, ছি। কলঙ্কিনী রাধারানী করলে এটা কি? কলঙ্কিনী রাধারানী করলে এটা কি? আয়ন বেটা চাটেছে পাতা, আয়ন বেটা চাটেছে পাতা। কানুর পাতে ঘি, কানুর পাতে ঘি, কানুর পাতে ঘি। কলঙ্কিনী রাধারানী করলে এটা কি? কলঙ্কিনী রাধারানী করলে এটা কি? কিন্তু কি হলো? হরলালের তো এতক্ষণ আসার কথা ছিল। বলেছিল আজকে যে ছুরিটা আনবে তার বয়স 16-র ওদিকে যাবে না। বেলকুড়ি 16-র ছুরি, রূপসিনী কাঁচ পোকা। আজকে রাতে মাকড় সাথে দেবে তোকে চাঁদ খোকা। হরলাল দুনে লোক, বাবার আমল থেকে সাপ্লাই করে আসছে, কোনোদিন কথা নড়চড় হয়নি। তবে আজও কথার নড়চড় হয়নি। কে? আমাকে চিনতে পারলেনি? রতি, তুই এখানে কেন? আমি এখানে কেন সেটা তোমার মনকে জিজ্ঞাসা করো মিত্তির সাপ। মনের নিকুচি করেছে। চিল্লাও না, ওতে তোমারই বিপদ। মনের নিকুচি করেছে? তুই কেন এসেছিস এই বাগান বাড়িতে? হরলাল কোথায়? হরলাল, হরলাল। হরলাল দাদাকে বললাম আজ বক রাক্ষসের খাবার হব আমি। তোমাকে আর কোনো ছুরি লিয়ে যেতে হবে নাই। মিত্তির সাপ আজ আমাকেই খাক। ব্লাডি ফুল! কোন সাহসে, কোন সাহসে তুই পরস্পর এসছিস? যা, যা এক্ষুনি বিদে হ। এনে এনে ট্রেন ভাড়া, না না, এনে এনে ট্যাক্সি ভাড়া। কেউ যেন এই মুখ না দেখতে পায়, তাহলে। কেন গো, ভান্ড ফুটে যাবে বলে? তুই যাবি? অত সহজে পাপ আজ বিদায় হবে নাই গা। তার মানে কি চাস তুই? জানতে চাই, আমি জানতে চাই তুমি তোমার কথা রাখো নাই কেন? কোন কথা রাখিনি? তোমার জন্য আমি বেশ্যা হলাম। ডাক্তার মতো মানুষ গাঙ্গুলিদের ছোট বাবুর গায়ে কালি দিলাম, বনলতা দিদিকে ঠকালাম। আর আমি যে তোর বাপের সব ঋণ মকুব করে দিলাম, বীজ ধান বাবদ কত টাকা ছেড়ে দিলাম। জালিয়াত, মিথ্যাবাদী। আমি মিথ্যে কথা বলছি? আমি মিথ্যেবাদী? আমার দিকে আঙ্গুল তুলে মাথা উঁচু করে আমাকে মিথ্যাবাদী বলার সাহস কার আছে? আমার আছে। কে? কি বনলতা, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। আকাশ থেকে পড়ছো তো, স্বাভাবিক। ধার্মিক সৎ সংস্কৃতিবান মানুষের নামাবলিটা বহু কষ্টে গায়ে জড়িয়েছিলে, সেটা অকস্মাৎ খুলে গেলে মানুষ আকাশ থেকেই পড়ে। কিন্তু হঠাৎ আমার জন্য এত খোঁজ নিয়ে তুমি এখানে চলে এলে কেন? কৈফিয়ত চাইতে। কৈফিয়ত? হ্যাঁ, কৈফিয়ত। আমি জানতে চাই কোন সাহসে তুমি আমার মাকে জানিয়ে এসেছো যে তোমার সঙ্গে বিয়েতে আমার মত আছে। বারে, সত্যি কথা বলতে আবার সাহস লাগে নাকি? কি সত্যি? আমি সন্তানের মা হতে চলেছি, আর তুমি সেই সন্তানের বাবা। তাই চাটুর্য বাড়ির মান রাখতে তুমি আমাকে যত তাড়াতাড়ি পারো বিয়ে করতে চাও। না মানে, বিশ্বাস করা, আমি ভাবতেই পারোনি
যে আমাকে এখনই বিয়ে করার নির্দেশ না দিয়ে লজ্জার মাথা খেয়ে আমার মা এ ব্যাপারে আমাকে প্রশ্ন করে বসবেন? বললতা তুমি একটু ঠান্ডা হয়ে বিষয়টা। তুমি তোমার চাহিদা মেটাতে এত নিচে নামতে পারো? যাকে ও ব্যাপারে আমি সরি। তা বিয়েটা কবে হচ্ছে? মানে তুমি আমার গলায় মালা কবে দিচ্ছ? বাঁদরের গলায় মুক্তোর মালা মানায় না। আমাকে স্বামী বলে তোমাকে মাথা নিচু করতেই হবে, আর তা যদি না করাতে পারি তবে তবে আমাকেও খুন হতে হবে ওই বাঁকা বাঘদের মতো। কি বললে? কি বললে বলে লতা দিদি? আমার বাপ বাঁকা বাঘ থেকে মেরে ফেলেছে? কে? পাগলি 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 বললতা পাগলি। চলো 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 বাড়ির বাইরে চলো। দাঁড়াও, বাঁকা বাঘদের মেয়ের নাম পাগলি নয়, রতি। অগো, আমি রতি। বলো বলো দিদি, আমার বাপটা নাই মেরে ফেলেছে। কে মেরেছে? কে মেরেছে তোর বাপকে? অরণ্য গাঙ্গুলির সঙ্গে সেদিনের আন্দোলনে বাঁকা বাগদির যোগ দেওয়া যার চোখে জ্বালা ধরিয়েছিল, সেই বাঁকা বাগদিকে মেরেছে। হা হা, তুমি মেরেছো আমার বাপকে। শয়তান, আজ আমি তোমার মুখোশ টেনে খুলে দিব। রতি! বল রতি বল, এতগুলো দিন আমি শয়নে স্বপনে জাগরণে শুধু তোকে খুঁজেছি, শুধু একটি প্রশ্ন করার জন্য। বল রতি, মুখ ফুটে একটিবার বল, সত্যি কি তোর পবিত্রতা ছিনিয়ে নিয়েছিল অরণ্য গাঙ্গুলি? সব মিথ্যা, সব মিথ্যা। গাঙ্গুলিদের ছোট বাবু ভগবান আমার ইজ্জত নিয়েছিল এই হেমন্ত মিত্রে। ভগবান, আর আমি না বুঝে না জেনে ভগবানের মতো আমার হৃদয়ের সেই মানুষটাকে বারবার তাড়িয়েছি আমার মনের দরজা থেকে। সে আকুল হয়ে চিৎকার করে ডেকেছে, আর আমি পাথরের মতো নিথর হয়ে দাঁড়িয়ে থেকেছি। সব তাহলে তোমারই চক্রান্ত শয়তান। হ হ, পরস্পরের সব শয়তানি এই হেমন্ত মিত্রের। শেষে মোর পাপটারও শেষ করলো। তবু আমি ওর বুকে এই হাসুয়াটা বসাইতে পারলাম না। চলিগা পারলে এই ছোট লোক পাপি মেয়ে ছেলেটারে মাফ করে দিও দিদি, মাফ করে দিও, মাফ করে দিও। আমি কিন্তু ছাড়বো না। আমার আর অরণ্যের জীবনটাকে তুমি তছনছ করে দিয়েছ শয়তান। তোমার জীবনটাকে আমি তছনছ করে দেব। পারবে না বনলতা, আমার জীবন তছনছ করতে তুমি পারবে না। কারণ বাকি জীবনটা যাতে আমারই বালিশে মুখ গুজে তোমাকে কাঁদতে হয়, তার ব্যবস্থা আমি আজই করে নেব। সাবধান হেমন্ত। না না বনলতা, অরণ্য গাঙ্গুলির কাছে আমি হেরে যেতে পারবো না। তাকে আমি বাড়ি ছাড়া করেছি, এবার তোমাকে কেড়ে নিয়ে আমি তাকে দেশ ছাড়া করে ছাড়বো। অরণ্যের কাছ থেকে আমাকে কেড়ে নেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারণ নেই। জানি জানি, কিন্তু সতী নারী, আজ তোমার শরীরটাই আমি অপবিত্র করে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাতে আমার সিঁদুর স্মৃতিতে লাগানো ছাড়া তোমার কোনো উপায় না থাকে, সেই জন্য মিথ্যে করে তোর মাকে বলেছিলাম যে তুমি আমার দ্বারা অন্তঃসত্ত্বা। বারণ করেছিলাম এটা যেন উনি তোমাকে না বলেন, শুধু দিব্যি টিব্যি দিয়ে আমাকে বিয়ে করতে রাজি করান। কিন্তু বুড়ি তোমাকে সব বলে ক্যাঁচাল করে দিল। দাদি, এবার আমি তোমার মাকে বলা সেই কথাটা সত্যি করার চেষ্টা করি। এসো। সাবধান হেমন্ত, আমি রতি নই, আমি বনলতা। আমার উপর অত্যাচারের দাম তোমাকে প্রত্যেকটা রক্তের ফোঁটা গুনে গুনে শোধ দিতে হবে। অরণ্যের কাছে তুমি রেহাই পাবে না হেমন্ত, অরণ্যের কাছে তুমি রেহাই পাবে না। খবরদার, খবরদার, এগুলো না বলছি। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও শয়তান। বলো
বলো বলো বনলতা, এরপরেও সানাই বাজবে না? বনলতা, কি তুমি বোবা হয়ে গেলে নাকি? শোনো বনলতা, এই বনলতা, হেমন্তদা, হেমন্তদা, এ কি দিদি এভাবে পড়ে আছে কেন? প্রশ্নটা তো আমারও। দিদির সঙ্গে তোমার মতের যতই অমিল থাক, তবু তোমার উচিত ছিল এইভাবে একা একা দিদিকে বাইরে ঘুরতে না দেওয়া। ফল বোঝো। কি হয়েছে হেমন্তদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও কি চাই বুঝতে পারছি। তোমরা চলে যাওয়ার পর একটা কবিতা লিখবো মনে করে সবে ঘর থেকে বেরোতে যাচ্ছি, হঠাৎ দেখি বারান্দা দিয়ে ছুটতে ছুটতে আসছে তোমার দিদি বনলতা। অরণ্য অরণ্য এই শব্দ দুটো উচ্চারণ করে পাগলের মতন হাসতে হাসতে এখানে পড়ে গেল। কে কে ওকে বাড়ির ঠিকানা দিল? তোমার কি মনে হয় দিদিকে ওই অরণ্য গাঙ্গুলি ধর্ষণ করেছে? থানায় চলো হেমন্তদা, থানায় চলো। না না, থানায় নয়, আগে কলকাতায় মেন্টাল ক্লিনিকে। বনলতাকে যে অবস্থায় দেখেছি, আমার তো মনে হয় বনলতা পাগলই হয়ে গেছে। হেমন্তদা, ভয় নেই রে, ভয় নেই। আমার বন্ধু ডাক্তার CK বড়ুয়ার মেন্টাল ক্লিনিক আছে কলকাতায়। এই অজ্ঞান অবস্থায় বনলতাকে সেখানে নিয়ে গিয়ে ভর্তি করতে হবে। কিন্তু বাবা মা দিদিকে একবার চোখের দেখাটুকু দেখবে না? কি দেখবে বিনয়? বরং বরং সুস্থ করে আনি, তারপর দেখবে। আমি সঙ্গে যাব। না না বিনয়, তোমার দিদির ভার আমি একাই বইতে পারবো। হীরা সিংকে গাড়ি লাগাতে বলো। হেমন্তদা, দিদি আবার সুস্থ হয়ে ফিরে আসবে তো? আমি জানি না। আমি নিশ্চিত জানি এই কাজ এই পৃথিবীতে আর যেই করুক অরণ্যদা করতে পারবে না। আমিও জানি কনকলতা, কিন্তু অরণ্য গাঙ্গুলির কথা ছেড়ে এখন আমাদের ভাবতে হবে তোমার দিদি বনলতা এখন কোথায়। হেমন্ত মিত্র তো বলেছে কলকাতার মেন্টাল ক্লিনিকে দিদিকে ভর্তি করা হয়েছে। অনেক জোর করে মেন্টাল ক্লিনিকের নাম হেমন্ত মিত্রের পেট থেকে টেনে বার করেছি। কি নাম? নাম পিসফুল, মধ্য কলকাতায় ফ্রিস্কুল স্ট্রিটে। চলো এক্ষুনি আমাদের কলকাতা যেতে হবে। কাল রাতে বনলতা দেবীকে আমি হেমন্ত মিত্রের বাগান বাড়ির ঠিকানা দিয়েছিলাম। সেখানে তুমি দিদিকে কেমন দেখেছিলে? খুবই সুস্থ এবং স্বাভাবিক। তাহলে এর পেছনে একটা গভীর চক্রান্ত আছে শুভেন্দু। কনক, আমি এখানে CBI অফিসার শুভেন্দু বিশ্বাস নই, নারুগোপাল বিশ্বাস, ভেজাল তেলের কারবারি। একবার আমার ছদ্মবেশ খুলে গেলে আমার এতদিনের সব চেষ্টাই ব্যর্থ হয়ে যাবে কনক। কিন্তু হেমন্ত মিত্রের সম্পর্কে ভাই হও তুমি, খোঁজ খবর নিলে তো সে তোমার আসল নাম, তুমি কি করো সবই জানতে পারবে। না, তা পারবে না, কারণ আমি যে CBI-তে আছি আমার বাবা ছাড়া কোনো আত্মীয়তা জানে না। এটা ট্রেড সিগারেট। কিন্তু বাবা ছাড়াও আর একজন তো জানে। হ্যাঁ জানে, আর সেই একজন হলে তুমি। শুভেন্দু, তাই বলছি কনক, চিন্তা করো না, তোমার দিদি মানে আমারও দিদি। খুঁজে তাকে আমি বার করবই। খুঁজে তাকে বার করবে মানে? তোমার কি মনে হচ্ছে ওই মেন্টাল ক্লিনিকে দিদিকে আমরা পাবো না? দুইয়ের পর দুই বসলে যদি চারই হয় কনক, তবে তবে মনে হচ্ছে তোমার আমার বিয়েটা ফাল্গুনেই হবে। কি যাতা বলছো? হেমন্তদা আর ঠিক করবে তাই হবে। আমি আর কি ঠিক করব ভাই, আমার যে সবই বেঠিক হয়ে গেল। এই দেখো, মন ঠিক বলেছিল হেমন্তদা আসছে, তা আপনি আজ এত হতাশ কেন হেমন্তদা? আমার দিদি কি আর ভালো হবে না? ভালো হবে, আলবাত ভালো হবে, ভালো তাকে হতেই হবে। হেমন্তদা জ্ঞান ফিরে দিদিকে বললো। হ্যাঁ, ডাক্তারকে দেখে দিদিকে বলছিল পাগল, পাগল তুই, পাগল তোরা, নিজের একটুখানি সুখের জন্য পাগল। তোদের কেউ পাগল বলে বুঝতে পারে না কেন জানিস? কারণ আজকের পৃথিবীতে তোদের সংখ্যায় অনেক বেশি।
এই কথাই সেদিন বলছিল না বনলতা, ওই নতুন মন্দির চাতালে দাঁড়িয়ে? বাবা, বাবা তুমি একটু শান্ত হও বাবা, একটু শান্ত হও। কেবল অভ্যাস মতো নুড়ি কুড়াই তো যত, ঠং করে ঠেকাই তো শিকলের পর, চেয়ে দেখিত না নুড়ি, দূরে ফেলে দিত ছুরি, কখন ফেলেছে ছুড়ে পরশ পাথর। চুপ করো, চুপ করো তুমি। মেয়েটা সর্বনাশ হয়ে গেল আর উনি পাগলামি করছেন। মা, শোকে পাথরে একটা মানুষকে এইভাবে আঘাত করতে পারছো? ও, যত আমি ভালো করে মরি তত আমাকে খোঁড়া দিস তুই। মা গো, অনেক ভালো করেছো মা, আর ভালোতে কাজ নেই মা, আর ভালোতে কাজ নেই। মা গো, মা বনলতা, একবার তুই এই বুড়োর কাছে ফিরে আয় মা, আমি তোকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। কিন্তু আমি আমার ওকে কি পাপ মুক্ত করব? আমি যে নিজেই পাপ মেখে বসে আছি। কুষ্ঠ, কুষ্ঠ মোহিনী, দুহাত ভরা পাপের কুষ্ঠ। কেন এমন করছো? কষ্ট কি শুধু তোমার হচ্ছে, আমার হচ্ছে না? তাকে কি আমি পেটে ধরিনি? শাস্তি দাও হেমন্ত, কঠোর শাস্তি দাও ওই অরণ্যকে। মেসমশাই, বিনয় এক্ষুনি পুলিশ অফিসার নন্দ হালদারকে নিয়ে বাড়িতে আসছে। আপনারা বাপ মা দুজনেই তাকে বলবেন আপনারা সন্দেহ করছেন অরণ্য গাঙ্গুলি আপনাদের মেয়ে বনলতাকে ইলোপ করেছে। কাল সন্ধ্যে থেকেই বনলতাকে আপনারা খুঁজে পাচ্ছেন না। আরো বলবেন কাল সন্ধ্যেবেলায় বনলতা এই বাড়ি থেকে বেরোবার সময় বলে গেছিল আজ অরণ্যের সঙ্গে মোকাবিলা করতে যাচ্ছি। হেমন্ত, নিজের বংশের ইষ্ট দেবতার নামে মিথ্যে কথা বলে যে স্বার্থ সিদ্ধি করে, সে আজ তোমার মতো সোনার হাঁসের জন্য দুটো শেখানো কথায় মাথা নাড়তে পারবে না? পারবো, পারবো হেমন্ত, আমি খুব পারবো। বাবা হেমন্ত, ভালো কি আমার পুনরতা আমার কোলে ফিরে আসবে তো? আসবে, আসবে, নিশ্চয়ই আসবে। আমি এসে গেছি হেমন্ত মিত্র। অরণ্য, বনলতা কোথায়? বাহ 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 বাহ, চোরের মায়ের বড় গলা দেখছি। তুমি জবাব দাও অরণ্য, বনলতাকে তুমি কোথায় এলোপ করেছো? শোনো হেমন্ত মিত্র, একই মঞ্চে একই নাটক তোমায় আমি দুবার করতে দেব না। রতি হারিয়ে গেছে, কিন্তু বনলতাকে আমি কিছুতেই হারিয়ে যেতে দেব না। শুনুন, আপনারা শুনছেন? বনলতা সর্বনাশকারী শয়তান আপনাদের সামনে। আপনারা কি মুখ বুজের হুমকি সহ্য করবেন? আসল অপরাধীকে এইভাবে ছেড়ে দেবেন? ছাড়বো না হেমন্ত, এরা ছেড়ে দিলেও আমি আসল অপরাধীকে কিছুতেই ছাড়বো না। জবাব তোমাকে দিতেই হবে। অরণ্য গাঙ্গুলি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমাকে গ্রেফতার করছেন কোন অপরাধে? বনলতাকে অত্যাচার করে ইলোপ করার অপরাধে। কি বলছেন কাকিমা? এইটুকু বয়সে আমার মা আর আপনি বনলতাকে আমার বাগদত্তা করেছিলেন, সে কি ভুলে গেলেন? আমি সেই বনলতাকে ইলোপ করেছি, আমি তার সর্বনাশ করেছি। হ্যাঁ, তুমি সেই শয়তান। হেমন্ত মিত্রের শিষ্য। হেমন্তর বাগান বাড়ি থেকে অজ্ঞান বনলতাকে কাল রাতে যখন তার গাড়িতে তোলা হচ্ছিল তখন সেখানে তুমিও দাঁড়িয়েছিলে। আজ দিদি বেচে টাকা নিচ্ছ বিনয় বাবু, কাল এমনি ভাবে নিজের বউ বেচে বড় লোক হতে পারবে তো? চোপড়া বলছি। হ্যাঁ হ্যাঁ অফিসার, আমি মা হয়ে বলছি আমার মেয়ের সর্বনাশ করেছে এই অরণ্য। কাল মেয়ে আমার বাড়ি থেকে বেরোবার সময় বলে গিয়েছিল সে অরণ্যের সঙ্গে বোঝাপড়া করতে যাচ্ছে, সে আর ফিরল না। এই অরণ্য তাকে আর ফিরতে দিল না। কথাগুলো শুনতে পাচ্ছ অরণ্য? আজ সবাই তোমাকে অপরাধী বলছে, দেখতে পাচ্ছ? পাচ্ছ দেখতে? আমি যে দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। আমি আপনার পায়ে মাথা কুটে বলছি চাটুজ্জে খুড়ো, বলুন এরা যা বলছে আপনিও তাই মনে করেন? কথা বলুন, কথা বলুন, আজ অন্তত একটা সত্যি কথা বলুন। অর্ধেক জীবন বুঝি, কোনখানে চক্ষু বুঝি, স্পর্শ লোভে ছিল যার এক পল ভর, বাকি অর্ধভগ্ন প্রাণ আবার করেছে দান। ফিরিয়া খুঁজিতে সেই পরশ পাথর, ফিরিয়া খুঁজিতে সেই পরশ পাথর, ফিরিয়া খুঁজিতে সেই পরশ পাথর। জয়নারায়ণ বাবু শোকে পাথর হয়ে গেছেন। নিয়ে যান অফিসার, এই শয়তানটাকে থানায় নিয়ে গিয়ে রুলের পর রুল চালবার অর্ডার দিন। রুল বলে রুল, বহুদিনের জমা রাগ সুদ সমেত আজ উসুল করে নেব।
আর কত উসুল করবে তোমরা? তোমার মৃতদেহ দেখা না পর্যন্ত আমার শান্তি নেই। ওইটি হবে না সখা, অরণ্য গাঙ্গুলি সহজে মরবে না। তুমি আমার জীবনটাকে নিয়ে জুয়া খেলেছো, বাঁকা বাগদির মেয়ে রতির সর্বনাশ করে তার কালি আমার গায়ে পেছন থেকে মাখিয়ে দিয়েছো। সব শেষে আমার চরম জায়গায় তুমি হাত দিয়েছো, বনলতাকে ছেড়ে এই অরণ্যকে তুমি মরুভূমি করে দিয়েছো। তবু আমি বাঁচবো, তোমার জীবনের শেষ পরিণতি লিখে দিতে আমি বাঁচবো। আর কিছুক্ষণ পরে তোমার এই দাম্ভিক চিৎকার গারদের চার দেওয়ালে ধাক্কা খেয়ে আবার তোমার কানে ফিরে আসবে অরণ্য গাঙ্গুলি। তবু বনলতাকে পাওয়ার স্বপ্ন তোমার কোনোদিনই সফল হবে না। হেমন্ত মিত্তির, তুমি বনলতাকে পৃথিবীর কোথাও লুকিয়ে রাখতে পারবে না। যদি মরি তবে বনলতার হাসি মুখ দেখতে দেখতেই মরবো। আর যখন মরবো তখন এই কলির ঘটোৎকচের চাপে তোমার কৌরব কুলটা পিষে যাবে পথের ধুলোয়। মনে রেখো, আমি ধৈর্যটি এলোকেশে ঝড়, অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। দেখা করাবো এই 3 সত্যি করেই তো এখানে তোমায় নিয়ে এসেছি গো ডাক্তার বাবু। কিন্তু বনলতাকে এখানে দেখতে পাবো এই যে আমি বিশ্বাস করতে পারছি না রতি। কেনে? গলিটা নোংরা বলে? পাকের মধ্যেই তো পদ্ম ফুটে গো ডাক্তার বাবু। তাছাড়া পরস্পর থেকে বনলতা দিদি হারিয়ে গেছে 2 বছর হলো। এই 2 বছরে কত কিছু পাল্টে গেল, আর বনলতা দিদি পাল্টাবে না। কিন্তু কোথায় বনলতা? তুই যে কাকে দিয়ে তাকে ডাকতে পাঠালি, কই সে তো এলো না। তবে কি তুই ঠাট্টা করছিস? তবে কি আমাদের পরস্পরের বনলতা এখানে নেই? শোনা গো ডাক্তার বাবু, তোমাদের পরস্পরের বনলতা এখানে ছিল, আছে, থাকবে। হুই দেখো, সে আসছে। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই। কাকে চাই? আমি পরস্পরের ডাক্তার বাবু। কে? ও ডাক্তার বাবু, আপনি সেই পরস্পর থেকে আমার পরশ পেতে এখানে চলে এসেছেন। বনলতা! সাপ! ওই নাম এখানে উচ্চারণ করবেন না। শি ইজ ডেড। সে মারা গেছে। আমার নাম এখন মুক্তমালা, রত্নমালা, চন্দ্রাবলী, শশীকলা। আদরের নামগুলো বলবো না নিজেই একটা দেবেন? এ আমি কাকে দেখছি? আপনি এখনো জানেন না আপনি কাকে দেখছেন? আপনি যাকে দেখছেন সে হলো আপনাদের মতো ডাক্তারদের পরিভাষায় সেক্স ওয়ার্কার, খবরের কাগজের ভাষায় পতিতা, প্লিজ। আর সাধারণ মানুষের ভাষায় বাজারের বেশ্যা। চুপ করো, চুপ করো তুমি। আমি আর সহ্য করতে পারছি না। তুমি কি সেই বনলতা? চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখনই সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন বনলতা? এতদিন কোথায় ছিলেন ডাক্তার বাবু? হেমন্ত মিত্রের ধর্ষণ করলো, অজ্ঞান অবস্থায় তার গাড়িতে চাপিয়ে নার্সিং হোমে নিয়ে এলো। সেখানে ডাক্তার ইঞ্জেকশন দিল, জ্ঞান রইল কিন্তু শক্তি রইল না। চোখ দিয়ে জল গড়ালো কিন্তু প্রতিরোধ করতে হাত উঠল না। একের পর এক নরখাদক এই শরীরটা কুড়ে কুড়ে খেতে লাগলো, কিন্তু গলা দিয়ে স্বর বেরোলো না। বনলতা! অরণ্য, আমার অরণ্য বলে কত ডেকেছি, মনে মনে কত বলেছি, অরণ্য
তোমার বনলতা যে বড্ড কষ্ট পাচ্ছে, তুমি আমাকে বাঁচাও। ঈশ্বরকে মনে মনে কত সেধেছি, এনে দাও না ঠাকুর, আমার অরণ্যকে এনে দাও না। ঠাকুর অরণ্যকে এনে দেয়নি, তার বদলে এসেছে তারা একে একে। অত্যাচার করতে করতে আমার চোখের কোণে জলের ফোঁটা তাদেরও নজরে এসেছে। বলেছে, বাবা বাবা, তোমার চোখের কোলে জল থাকলে তো তোমাকে আরো সুন্দর লাগে, তাহলে আরেকটু চোখের জল দেখি বলে আরো কামড়েছে, আরো আঁচড়েছে। আর আমি পাগল হয়ে গেছি ডাক্তার বাবু, আমি পাগল হয়ে গেছি। চুপ কর বোন, চুপ কর। ডাক্তার বাবু, তারপর চুপ চুপ করে করে সব সইতে সইতে চোখের জলে এই ভাঙা তরে ভাসাতে ভাসাতে কবে পৌঁছে গেছি মহানগরীর এই মহাবন্দরে। গলিটা নোংরা, কিন্তু মহারানীর মহলটা একেবারে যমুনা পাড়ের বৃন্দাবন। আমি হলাম শ্রীরাধিকা, আর রতিবাগদি হলো ললিতা সখী। এখানেই ওর সঙ্গে দেখা। ও আমাকে খুব ভালোবাসে, খালি বলে, পালাও দিদিমণি পালাও, আর না হয় মরো। কিন্তু আমি মরিনি, কেন জানেন? মরবি কি তুই? তোর জন্য অরণ্য আজও। চুপ করুন ডাক্তার বাবু। অরণ্য যাকে ভালোবাসতো সে বনলতা ছিল সতী, সাবিত্রী, সীতা, অরুন্ধতী। আজকের এই বনলতাকে দেখলে আপনার ওই অরণ্য বাবুর ভালোবাসা না বেলুনের মতো চুপসে যাবে। বনলতা, না না, ছি ছি, অরণ্যের নামে অপবিত্র মুখে উচ্চারণ করব না। একদিন ওর মতো ভগবানকে অপবিত্র বলেছিলাম, তাই বোধহয় উপরের ভগবান আমাকে এতটা নিচে নামিয়ে এতখানি অপবিত্র করে দিলেন। সুখে থাক অরণ্য, গাঙ্গুলি বাড়ির ছোট ছেলে সে, লক্ষ্মীর মতো বউ আনবে ঘরে, দাদা বৌদির আদরে, আর সেই মিষ্টি বউয়ের সোহাগে সে ভরে উঠবে সুখে। সন্তান আসবে তার সেই লক্ষ্মী বউয়ের খোলা আলো করে। আর আমি জলে ফেলে দেওয়া, পুজো হয়ে যাওয়া বাসি জবা ফুলের মালা ঢেউয়ে ঢেউয়ে ঘাটে ঘাটে ফেসে বেড়াবো, আর আর মনের মধ্যে হাঁটতে হাঁটতে তার মুখটাকে দেখবার চেষ্টা করব, আর দুটো হাত জোর করে ঈশ্বরের কাছ থেকে অরণ্যের জীবনের সমস্ত অমঙ্গলের কাঁটাগুলো নিজের জীবনে চেয়ে নেব। তবু একটিবারের জন্য এই গণিকা পতিতা বনলতা অরণ্যের ছায়া এতটুকু হাত বাড়াবে না ডাক্তার বাবু, এতটুকু হাত বাড়াবে না। বনলতা, বনলতা, আমিও তোমাকে আজ অভাবনীয় একটি ঘটনার কথা শোনাবো। কি শোনাবেন ডাক্তার বাবু? অরণ্যর বিয়ে হয়ে গেছে, এই তো। আজ থেকে 2 বছর আগে অরণ্যর জেল হয়ে গেছে। কি বললেন? কি বললেন ডাক্তার বাবু? অরণ্য জেলে? হ্যাঁ, আর কোন অপরাধে তার এই সাজা জানো? তোমাকে ধর্ষণ করে ইলোপ করার অপরাধে। হেমন্ত মিত্তির, তুমি এবার প্রস্তুত হও। তোমার মৃত্যু দেখে যাব বলে আমি এতদিন আমার মৃত্যু হতে দিইনি। পূর্ণিমার পূর্ণ চাঁদ আমি তোমার অত্যাচারের চাকায় ঘষে ঘষে শান দিয়ে আজ আমি একাদশী চাঁদের কাঁচতে হয়ে উঠেছি। কাঁচতে যাবার শূন্যে উঠবে হেমন্ত মিত্তির। কোপটা তোমার উপর নেমে আসবে সেদিন, যেদিন আমি পরস্পরের মাটিতে পা রাখবো। পরস্পরে যাবে বনলতা? যাবো ডাক্তার বাবু, যাবো। অরণ্যের বুকে পিঠে পুলিশের অত্যাচারের দাগগুলো আমি হয়তো মুছে দিতে পারবো না, কিন্তু তার নামে লাগিয়ে দেওয়া কলঙ্কের কালি আমি আমার 2 হাত দিয়ে মুছিয়ে দিয়ে যাব ডাক্তার বাবু। আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা। নিশিথ বেলা, সঘন বরষা, গগন আধার, হেলো বাড়ি ধারে কাঁদে চারিধার, ভীষণ রঙ্গে ভবতারঙ্গে ভাসাই ভেলা, বাহির হয়ে
হয়েছে স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা। ঠাকুরপো, তুমি? হ্যাঁ বৌদি, জেল থেকে বেরিয়ে আমি সব শুনেছি। দাদার মুখ থেকে ও কথা শোনার পর এ পৃথিবীতে তোমারও আর বাঁচার অধিকার নেই, আমারও আর বাঁচার অধিকার নেই। না ভাই না, তোমার জীবনে কোনো স্বাদ পূরণ হলো না। ভগবান একদিন তোমার নিশ্চয়ই সব স্বাদ পূরণ করে দেবেন। বনলতাকে যে তোমার খুঁজে বার করতেই হবে ভাই। তুমি কি মনে করো বৌদি, তুমি মরে গেলে বনলতা কেন, আমি কি নিজেকেই আর কোনোদিন খুঁজে পাবো? শুধু তুমি আমায় ভালোবেসেছো, আমি তোমায় এতটুকু ভালোবাসিনি। ঠাকুরপো, দোহাই তোমার, এভাবে আমাকে দুর্বল করে দিও না। স্বামীর কাছ থেকে এতখানি বদনাম পাওয়ার পর আর আমি বেঁচে থাকতে পারবো না ভাই। এতদিন শুধু বেঁচে ছিলাম তোমার মুক্তির খবর শোনার আশায়। আর বাধা দিও না, তুমি চলে যাও। তোমায় আত্মহত্যায় বাধা দিতে আমি আসিনি বৌদি, এসেছি তোমাকে এই গয়নার বাক্সটা ফেরত দিতে। এগুলো তো কোনো দয়ার দান নয় ভাই। তোমার দাদাকে বিশ্বাস করে শ্বশুরমশাই সব সম্পত্তি তোমার দাদার নামে লিখে দিয়ে গেলেন। দাদাও তোমার একদিন রাম দাদা ছিল, শয়তানের চক্রান্তে সেও পচে গেল। তোমার ন্যায্য পাওনা ফাঁকি দিয়ে তোমাকে নিঃস্ব করে সব সম্পত্তির মালিক নিজে হলেন। তারই ক্ষতিপূরণ হিসেবে এই গয়নার বাক্সটা তুমি আমায় পাঠিয়েছিলে বৌদি। কিন্তু কিন্তু বৌদি, আমি তো সম্পত্তি অধিকার করতে চাইনি, আমি চেয়েছিলাম দাদার ভালোবাসা অধিকার করতে। তাই যখন পেলাম না, তখন এই গয়নার বাক্স দিয়ে আমি কি করব বৌদি? তার চেয়ে এই গয়নার বাক্স তুমি দাদার সিন্ধুকে রেখে দিয়ে ডুবে মরো, আমিও হারিয়ে যাই এই পৃথিবী থেকে। না ঠাকুরপো, এভাবে পাগলামি করো না। আমার মন বলছে বনলতাকে তুমি একদিন খুঁজে পাবেই। একদিন তোমরা ঘর বাঁধবেই বাঁধবে। ঘর? যে ঘরে আমার তুমি থাকবে না বৌদি, সে ঘর নিয়ে আমি কি করব? মা যখন মারা যাচ্ছে, তখন আমি মার সেই ঠান্ডা হয়ে আসা দুটো হাত এই বুকটার মধ্যে চেপে ধরে বলেছিলাম, মা, মা গো, আমি যে মা ছাড়া কিচ্ছু জানি না মা, তুমি চলে গেলে আমি কি করে থাকবো? তখন মা কাঁপতে কাঁপতে তোমার হাতটা ধরে আমায় বলেছিল, অরণ্য, তোর মা আমি তোকে দিয়ে গেলাম। সে কথা তুমি ভুলে গেলে কি করে বৌদি? কিচ্ছু ভুলিনি, সব মনে আছে। না না, তোমার কিচ্ছু মনে নেই। মনে যদি তোমার থাকতো, তাহলে এই গভীর অন্ধকারে তুমি আমাকে এইভাবে একলা ফেলে চলে যেতে পারতে না বৌদি? পারতে বৌদি এইভাবে চলে যেতে, যদি দেওর না হয়ে সত্যি আমি তোমার ছেলে হতাম। আমিও মরবো বৌদি, তবে পরশপুরের পুকুরে নয়। তাহলে যে কুৎসা ওরা ছড়াবে, তাতে জগতের সমস্ত মা ছেলের সম্পর্ক আর্তনাদ করে উঠবে। তাই আমি মরবো গঙ্গায়। আর মরবার সময় আমি গীতা পড়বো না বৌদি, মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করে বলবো, দেওরকে নিয়ে বৌদির তো ছেলের সাধ মিটল না, আমার পিছু ডাক সেই বন্ধা নারীকে মৃত্যুর মুখ থেকে ফেরাতেও পারল না। তাই পরজন্ম বলে যদি কিছু থাকে, তাহলে আমি যেন তার ছেলে হয়ে জন্মাতে পারি। এই জন্মে তুমি মা ডাক শুনতে পেলে না বৌদি, কিন্তু ঈশ্বর যদি সত্যি হয়, তোমাকে যদি আমি মনে মনে মা ত্রিজ্ঞানী পুজো করে থাকি, তবে পরজন্মে এই পাগল অরণ্যের মুখ থেকেই তোমাকে মা ডাক শুনতে হবে। মা, মা গো। পরজন্মে নয়, এজন্যেই ডাক ভাই, প্রাণ ভরে তুই মা বলে ডাক। দাদা, নিজেকে মানুষ বলে পরিচয় দিতে পারছি না রে, তবু বলছি, জানোয়ার স্বামীর ডাকে না ফেরো, এমন ছেলের ডাকে তুমি ঘরে ফেরো বড় বউ। তুমি কি বলছো? এই ঘাতক এই ডাব কাটা দাঁটা এনেছিল তোমাদের দুজনকে খুন করবে বলে। সব কথা শোনার পর এখন নিজের গলায় বসাতে ইচ্ছে করছে। দাদা, দাদা বলে ডাকিস নি ভাই। তোর মতো লক্ষণ ভাই আর সীতার মতো তোর বৌদির সঙ্গে যে ব্যবহার আমি করেছি, সে পাপের প্রায়শ্চিত্ত 7 জন্ম পশু হয়ে জন্মেও বোধহয় সম্পূর্ণ হয় না। না না দাদা না, তোমাকে যে আমরা ফিরে পেয়েছি, এই আমাদের সব। পারবে পারবে তোমরা
আমাকে একটিবার ক্ষমা করে দিতে। ছি ছি, এসব বলো না। তোমার আসন এবারে রাজার আসন, সে আসন চিরকাল তোমার। আর এই স্বপ্নই তো আমি দেখে এসেছি সেই ছোটবেলা থেকে। লতা থাকবে আমার চোখে, বৌদি থাকবে আমার মাথায়, আর আমি থাকবো দাদার পায়ের তলায়। অরণ্য, আজ সব স্বপ্নই আমার সফল হয়েছে দাদা। শুধু অরণ্যের বুক থেকে হারিয়ে গেছে অরণ্যের বনলতা, কিন্তু আর নয়, বনলতাকে আমাকে খুঁজে বার করতেই হবে। আজ অরণ্যকেই খুঁজে বার করতে হবে, অরণ্যের বাঘ দত্তা। কিন্তু এই জনারণ্যে কতদিন ধরে তাকে একা একা খুঁজবি ভাই? দরকার হলে সারা জীবন খুঁজবো দাদা। কিন্তু ভাই আমার, আকাশে দারুণ মেঘ, এখনই ঝড় উঠবে। তুমি আমাকে পায়ের ধুলো দাও দাদা। একা যাস নে অরণ্য, একা যাস নে। মুই স্পষ্ট দেখেছি গো, কি দেখেছো ভোলা? তেনাকে চালুর যে বাড়িতে ঢুকতে। কাকে চাটুর্যে বাড়িতে ঢুকতে দেখেছিস? বুনলতা দিদিকে। বনলতা ফিরে এসছে ভোলা? হ্যাঁ গো বৌদি, বুনলতা দিদি ফিরে এসেছে। তুই ঠিক দেখেছিস ভোলা? ঠিক দেখেছি, শুধু আমি একা দেখিনি, শশী কনস্টেবলও দেখেছে, সেও ছিল সেখানে। চাটুর যেতে সিং দরজার সম্মুখে তাকিয়ে দেখি ট্যাক্সি থেকে নামছে আমাদের ডাক্তার বাবু, সঙ্গে বুনলতা দিদি। ডাক্তার বাবু? তাহলে ডাক্তার বাবুই বনলতাকে খুঁজে পেয়েছে। ভগবান মুখ তুলে চেয়েছে বড় বউ, আমি তোমাকে ফিরে পেলাম, অরণ্য ফিরে পাবে তার বনলতাকে। ভোলা, তুই স্টেশনের দিকে ছুটে যা। আমার নিশ্চিত ধারণা অরণ্য যাবে স্টেশনের দিকে। তাকে গিয়ে খবর দিয়ে বল, অরণ্যের বাঘ দত্তা ফিরে এসেছে। বিশ্বাস করো হেমন্তদা, মায়েরই বলছি কেউ আসেনি। তুমি আমার কথা বিশ্বাস করছো না? মা কালীর দিব্যি বলছি কেউ আসেনি। আমি তোমায় মিথ্যে কথা বলবো? রাধা কৃষ্ণের দিব্যি বলছি, শোনো না তুমি, বিশ্বাস করো, বাবার দিব্যি, মার দিব্যি বলছি কেউ আসেনি। জয়নারায়ণ বাবু, আপনার বড় মেয়ে বনলতা কখন এসেছে? কি হলো, চুপ করে আছেন কেন? কেউ আসেনি বাবা হেমন্ত। এত নার্ভাস কেন কাকিমা? শশী কনস্টেবল আমাকে খবর দিয়েছে। দেখো না মা, হেমন্তদা কিছুতেই বিশ্বাস করছে না। হেমন্তদা, এই, তুই এমন চোরের মতন কাঁপছিস কেন বিনয়? তুই তো আমার বড় পুরাতন ভৃত্য। যা এখান থেকে, যা যা, আমি যেতে বলেছি বিনয়। কি হলো চাটুর্য খুড়ো, বোবা হয়ে গেলেন নাকি? হ্যাঁ, বাপ মেয়ের দেখছি একই রোগ, শখ পেলেই বাগরোধ। আপনার মেয়ে বনলতাকে যখন আমি ধর্ষণ করি তখন সেও এরকম বোবা হয়ে গেছিল। কি বনবিবি, বোবা হয়ে গেছিল তো? পরে অবশ্য কথা ফুটেছিল। তা আপনার কখন ফুটবে জয়নারায়ণ বাবু? আমার দিকে ফিরুন, ফিরুন, ফিরুন। হ্যাঁ, এবার বলুন, বনলতা কোথায় লুকিয়ে আছে? ভেতরে? আচ্ছা, তো প্রশ্নের কি আছে? এ কি আমার পরের বাড়ি? ভেতরে ঢুকে গেলেই তো হয়। না, বৃদ্ধ জটায়ুটা, কিন্তু জটায়ুর ডানা থাকে না, ভেঙে যায়। কিন্তু সীতা হরণের বিরুদ্ধে জটায়ুর প্রতিবাদকে ইতিহাস থেকে মুছে ফেলা যায় না। আমি অনেক পথ ছেড়েছি, আর পথ ছাড়বো না। এই শুয়োরের বাচ্চা! ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। হাত নামানো শয়তান! এই তো বনবিবি বনলতা। কখন এসেছো তুমি? কি চাও তুমি? আজ তোমার দেবতার মুখোশটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। তুমি আর্তনাদ করবে, আমি হাসবো। না না বনলতা, আর তুমি বেঁচে থাকতে পারো না। তুমি বাঁচলে আমাকে সব হারাতে হবে। খবরদার হেমন্ত মিত্র, আর এক পেয়ে গেলে আমি আপনাকে গুলি করে মারবো। ডাক্তার, ডাক্তার বাবু! ডোন্ট মুভ বনলতা। রিভলভার ফেলে দাও হেমন্ত মিত্র। রিভলভার ছেড়ে দাও অরণ্য। আজ হারবার কথা তোমার, আমার নয়। আজ মরবার কথাও তোমার, আমার নয়। হেমন্ত মিত্র, আপনার খেলা শেষ। হেমন্তদা, এ কি তুমি? আমি সিবিআই অফিসার। ওর আসল নাম শুভেন্দু বিশ্বাস। নন্দবাবু, নিয়ে যান। আমাকে গ্রেপ্তার করছো কোন অভিযোগে? বাঁকা বাগদিকে আপনি নিজের হাতে খুন করেছিলেন, তার সমস্ত প্রমাণ আমাদের হাতে এসে গেছে। আপনার স্মাগলিং এর সমস্ত নথি এই মুঠোয়। নিয়ে যান অফিসার। এবার আমাকেও বিদায় দাও অরণ্য। না, এতদিন ধরে কেবল চলে যেতে বলেছ, আজ আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। শোন আমাকে। লতা? তুমি যে লতাকে চিনতে, তোমার সেই বনলতা হারিয়ে গেছে। হ্যাঁ, হারিয়ে গিয়েছিল, কিন্তু আমার সেই বনলতা
আবার আজ আমার কাছেই ফিরে এসেছে। আমি আজ তাকে আর কোথাও হারিয়ে যেতে দেব না। তুমি জানো না অরণ্য, তুমি কিচ্ছু জানো না। তুমি জানো না আমি কে, কি আমার পরিচয়। আমি কিচ্ছু জানতে চাই না, আমি শুধু তোমাকে জানি, তোমাকে জানি, তোমাকে জানি। না, জানো না, জানো না। জানলে আজ তুমি তোমার ওই দুটো পবিত্র হাতে আমার মতো অপবিত্র এক নারীকে স্পর্শ করতে পারতে না। তুমি অপবিত্র? কি বলছো লতা? হ্যাঁ অরণ্য, আমি অপবিত্র। তোমার বাগদত্তা বনলতা আজ পতিতা। ঘেন্না লাগছে না? তুমি তুমি এত বদলে গেছো অরণ্য, তোমার মন এত ছোট হয়ে গেছে। অরণ্য, সেই কোন ছোটবেলা থেকে তুমি আমাকে চেনো? শুধু ওই মনের কোণে একটু থাকবার জায়গা আমি চেয়ে এসেছি, আর বারবার তুমি আমাকে ফেলিয়ে দিয়েছো। আজ যখন আমি জ্বলে পুড়ে খাক হয়ে তোমার মনের সবুজে একটু শান্তির বিশ্রাম নিতে চাইছি, তখন তুমি তুমি আমাকে তোমার ওই শরীরটার কথা বলছো। অরণ্য, না না, আমি আজ তোমাকে কিছুতেই ছাড়বো না। ছাড়িসনি ভাই, ছাড়িসনি, শক্ত করে চেপে ধর। অরণ্যকে বনলতা ছাড়া বাঁচে রে পাগলি। আর পচে যাওয়া সভ্যতা নরক ঘুরে আমরা সবাই যে আজ শান্তির অরণ্যেই ফিরবো। ব্যাস, আর আমাদের কোনো চিন্তা নেই বনলতা। মহাদেব অন্নপূর্ণা দুজনেই এসে গেছেন। চলো আমরা দুটিতে ওনাদের পায়ের তলায় ঠাঁই নেই। বাবা, হর পার্বতী মোরা মহাকাল হয়ে হিতা, হর পার্বতী মোরা মহাকাল হয়ে হিতা। কলিযুগ ভেঙে গড়ি সত্য যুগ ত্রেতা, কলিযুগ ভেঙে গড়ি সত্য যুগ ত্রেতা, কলিযুগ ভেঙে গড়ি সত্য যুগ ত্রেতা। অরণ্য চাই, অরণ্য চাই, দুধ চাই এ পোড়া সভ্যতা। হর পার্বতী মোরা মহাকাল হয়ে হিতা, হর পার্বতী মোরা মহাকাল হয়ে হিতা। কলিযুগ ভেঙে গড়ি সত্য যুগ ত্রেতা, কলিযুগ ভেঙে গড়ি সত্য যুগ ত্রেতা, কলিযুগ ভেঙে গড়ি সত্য যুগ ত্রেতা।